হ্যালো ভিউয়ার্স, আমাদের এই গল্পের সিজন 2তে আপনাদের স্বাগতম। এই গল্পের প্রথম সিজন যারা মিস করেছেন তারা এই ভিডিওর ডেসক্রিপশন এবং এই ভিডিওর পেন কমেন্ট থেকে দেখে আসতে পারেন, কারণ সিজন 1 না দেখলে সিজন 2 কিছুই বুঝবেন না। তাহলে এখনই এই ভিডিও ডেসক্রিপশন থেকে এই ভিডিওর সিজন 1 এর লিঙ্কে ক্লিক করে সিজন 1টি দেখে আসুন। ধন্যবাদ। আমার তো ভয়ে দম বন্ধ হওয়ার উপক্রম, কারণ পুরো গাড়িতে সব নিজেদের লোক, যদি কেউ দেখে ফেলে আমি ভয়ে কাঁপতেছি। আর ঠিক তখনই বর্ষা আরও কাছে এসে আমাকে জড়িয়ে ধরে আমার মুখে মাথা রেখে মুচকি মুচকি হাসতে লাগলো। আমি ওর কাণ্ড দেখে চিৎকার করতে যাব, তখন বর্ষা আরও শক্ত করে ধরলো আর বলল, চুপ চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। আমার যা ইচ্ছা তাই করব, আর আমি যা করব তাতে তুই কোনো বাধা দিতে পারবি না। পুরো গাড়ির চেহারা কি আর আমি স্বাদে পাল্টাইছি? তোর সাথে এক সিটে বসে তোর বুকে মাথা রেখে যাব বলেই তো এত ঝগড়াঝাটি, এত মারামারি করলাম, আর তুই কিনা আমাকে দূরে সরিয়ে দিতে চাচ্ছিস। যদি আর একবার আমাকে ধাক্কা দিয়ে সরাতে চাস তবে চিৎকার করে গাড়ির সবাইকে ডেকে তুলবো আর বলবো তুই আমাকে জোর করে জড়িয়ে ধরেছিস। কি আর আমি কখন তাকে জড়িয়ে ধরলাম? আমার সব সিট উলটপালট তুই করেছিস যে, সেটা আমি আগে বুঝতে পারছি, কিন্তু কেন তা কি বলবো? আরে গর্দব, তোর সাথে একত্রে বাঁচে তোর বুকে মাথা রেখে যাব বলেই তো এত কিছু। আব্বুকে কত আগেই বলে রেখেছিলাম তোর আর আমার সিট যেন একত্রে হয়, কিন্তু দেখ কে শুনে কার কথা। এই পৃথিবীতে কেউ কারো আপন না রে, বুঝলি? যদি আপন হতুই তবে এত করে বলার পরেও তোর আর আমার সিট আলাদা হতো না। নিজের অধিকার কেউ না দিলে তা যে যেমন করে আদায় করতে হয় তা আমার জানা আছে ভালো করেই, তাই তো অধিকার খাটিয়ে নিলাম। আর এত কষ্টের পরেও তুই কোনো প্রকার ঝামেলা করতে চাস তবে কি আমার সাথে ঝগড়া করবি, আমাকেও মারবি? আমিও দেখবো তুই কি করতে পারোস। আমি যে তোর সাথে ঝগড়া মারামারি কোনোটাই করতে পারবো না সেটা তুই ভালো করেই জানোস, তাই এত কনফিডেন্ট নিয়ে কথা বলতে পারতেছস। তবে তোর কিছু করতে না পারলেও আমি আমার তো কিছু করতে পারবো, তাই না? আর কোনো কথা বাড়াইলে এই চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব বলে দিলাম। না, এই মেয়েদের বিশ্বাস নাই। যদি মেয়ে হতো তাহলে সমস্যা ছিল না, কিন্তু এ তো পাগলি, তাই কোনো বিশ্বাস নেই। আর আমি এটা খুব ভালো করেই জানি যে ও যা বলবে তাই করবে। সো কথা না বাড়ালেই ভালো। আমি আর কিছু বললাম না, তবে শীতের মাঝেও আমার ভয়ে গরমে ঘাম ঝরতেছে, সাথে থরথর করে কাঁপতেছি। যদি কেউ দেখে ফেলে তবে আমি শেষ। আর এই পাগলি কিছু সময় ভাঙা ক্যাসেটের মতো বকবক করতে করতে ঘুমিয়ে পড়লো, বাট আমার ঘুম আসতেছে না। গাড়ির সবাই ঘুমের দেশে, শুধু আমার চোখে ঘুম নাই। মাঝে মাঝে বর্ষাকে বুকে থেকে সরাতে চাই, কিন্তু মেয়ে মনে হয় ঘুমের মাঝেও স্বপ্ন দেখে। আমি ওকে সরাতেই চাইতেছি, তাই আরও শক্ত করে জড়িয়ে ধরে আর কেমন এক শব্দ করে বোঝানোর চেষ্টা করে যে আমি যেন তাকে না সরাই। কিছু সময় ধরে এমন বৃথা চেষ্টা করার পরেও মেনে নিলাম। এভাবে থাকতে থাকতে হঠাৎ করে চোখে পড়ে বর্ষার মুখ। বাহ, কি সুন্দর মুখখানা, চাঁদের আলোকেও হার মানাবে। আর ঘুমন্ত অবস্থায় বর্ষাকে একদম নিষ্পাপ লাগতেছে। বোঝা যাচ্ছে না যে এই মেয়ে একটা পাগলি, যে কেউ দেখেই ওর প্রেমে পড়ে যাবে। ওর প্রতিটা নিঃশ্বাস আমার বুকে এসে পড়ে, কেমন যেন এক অদ্ভুত শিহরণ সৃষ্টি করে, এক অন্যরকম ভালো লাগা, এক অন্যরকম অনুভূতি। মনে হচ্ছে যুগ যুগ ধরে এমন করেই থাক না আমার বুকে। ইচ্ছা করছে শক্ত করে চেপে ধরে বর্ষার মুখে গালে কপালে ঠোঁটে ভালোবাসার ছোঁয়া এঁকে দিয়ে বলি, বর্ষা, আমিও যে তোকে খুব ভালোবাসি রে, নিজের চেয়েও বেশি। আমিও যে তোকে হারাতে চাই না, তোকে যে আমার এই জীবনে বড্ড বেশি প্রয়োজন। তোর পাগলামোগুলো যে আমার পৃথিবীর সবচেয়ে বেশি ভালো লাগে। থাকবি সারা জীবন এভাবেই আমার বুকে। তোকে এভাবে নিয়ে যে আমি জীবন যুগ যুগ পার করে দিতে পারবো। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও টের পাই নাই। যখন ঘুম ভাঙলো তখন ভোরের আলো চোখে এসে পড়তেছে। গাড়ির সবাই এখনও ঘুমের মাঝে, বর্ষাও ঘুমিয়ে আছে, আর আমার একে অপরকে জড়িয়ে ধরে আছি। ধ্যাৎ, আমি এটা কী করছি? কেউ দেখে নাই তো? তাড়াতাড়ি করে বর্ষাকে ছাড়িয়ে আমি নিজেও ছেড়ে দিলাম। বর্ষাকে ছিঁড়ে হেলান দিয়ে শুয়ে দিলাম। তারপর সব ঠিকঠাক করে আগের মতো করে বসে রইলাম।
আর এতক্ষণে সবাই জেগে উঠেছে আর গাড়ির গন্তব্য স্থানে এসে পড়েছে। সবাই গাড়ি থেকে নেমে পড়লাম। নেমেই সবাই একটা হোটেলে গেলাম, যা আগে থেকে ঠিক করা ছিল আমাদের জন্য। ফ্রেশ হওয়ার জন্য যে যার রুমে চলে গেলাম। আমি, সুমিত মামা আর শুভ ভাইয়ের জন্য একটা রুম, আর রুমে 2টা বেড। আর ঠিক সামনের রুমটাই বর্ষার। এখানেও বাঁধলো আর এক সমস্যা। আমার আর বর্ষার রুম কেন একটাই না হয়ে আলাদা হলো? কেমনটা লাগে? এর একটা কথা হইলো আপনারা এখন একটা পোলা আর একটা মাইয়া নাকি এক রুমে থাকবে? অনেক কষ্ট করে সবাই বুঝিয়ে মানালাম বর্ষাকে। ফ্রেশ হয়ে সবাই নাস্তা খেতে চলে আসলাম নিচে। নাস্তা খাওয়া শেষ করেই কোনো সময় নষ্ট না করেই বেরিয়ে পড়লাম সমুদ্রের পাড়ে। সবাই যার যার মতো করে সমুদ্র উপভোগ করতেছে। আর বর্ষা সে সবার সামনে থেকে আমার হাত ধরে টেনে নিয়ে গেল একটু দূরে। সবাই অবাক হলেও কেউ কিচ্ছু বলল না। সবাই বুঝে গেছে যে বললেও লাভ নাই। আর আমিও টেনে নিয়ে গেলাম সুমিত ভাই আর মামাকে, কারণ অপরিচিত কোনো জায়গায় এভাবে 2জন হাঁটাহাঁটি করা ঠিক হবে না। হাঁটছি তো হাঁটছি, সামনে ওরা 3জন আর পিছনে আমিও বর্ষা। সমুদ্রের পাড়ে 2জন পাশাপাশি হাঁটছি, আর বর্ষা এক এক সময় এক এক কথা বলতেছে, যা শুনে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে। হঠাৎ করেই বর্ষা কাছে এসে আমার হাত ধরে ফেললো। আমিও কিছু বললাম না, বলেই কি হবে। 2জন সমুদ্রের হাঁটু পানিতে উপরে হাত ধরে হেঁটে চলছি আর সমুদ্রের বিলাস করতেছি। সত্যি বলতে গেলে আমার অসম্ভব ভালো লাগতেছে। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় রুমে চলে আসলাম। সবাই ক্লান্ত হয়ে গেছি, তাই একটু রেস্ট নিতে হবে। রাতে নাকি সমুদ্র অন্যরূপ ধারণ করে, যা মিস করা যাবে না, আর মিস করতেও চায় না। রাতে আবার বের হলাম, যদিও সবাই বের হলো না, শুধু আমরা যে কয়জন ইয়াং ছিলাম তারাই বের হলাম। বিকেলে ঝিনুকের তৈরি এক সুন্দর আংটি কিনেছিলাম, যা বর্ষার আড়ালেই কিনেছিলাম, বাট কেন কিনলাম তাই জানি না। তবে রাতের চাঁদের আলোর দিকে বেশ রোমান্টিক এক পরিবেশ তৈরি করছে, যা যে কোনো মানুষের মনেই প্রেম বাড়িয়ে দিবে। আর সে যদি হয় বর্ষা, তাহলে তো কোনো কথাই নেই। আশেপাশে কত কিউট মেয়ে, যাদের দিকে না তাকাতে চাইলেও না চেয়ে উপায় নেই। মামা, ভাই, সুমিত, আমি এক একজনকে বেছে নিচ্ছি, মজা করে বউ বানাচ্ছি। বর্ষা সবার কাছ থেকে একটু দূরে একটি খোলা জায়গায় নিয়ে গেল। ওই হারামি, তোর আবার কি হলো? কত মজার মাঝে ছিলাম, আর তুই হারামি ওই খোলা জায়গায় নিয়ে আসলি? এখানে কত কিউট কিউট মেয়ে ছিল, আর এখানে একটাও নেই। থাপ্পড় চিনোস? থাপ্পড়, এক থাপ্পড় দিয়ে তোর সবগুলা দাঁত ফেলে দিব। মেয়েদের দেখা আবার বউ বানানো, তাই না? হ্যাঁ, ওরা কিউট আর আমি কি? আমি কিউট না? কই, আমার দিকে তো একবারের জন্যও তাকাস না। তোর চোখ আজ তুলেই ফেলবো, যাতে অন্য কারো দিকে তাকাতে না পারোস। হারামি, লুচ্চা, বদমাইশের হাড্ডি। আমি কাঁদি তোর জন্য, আর তুই কাঁদোস আমার সতীনের জন্য, তাই না? ওই, এখানে তুই লুচ্চামের কি পেলি? আর তোর সতীন কে হবে? হ্যাঁ, তোর মাথা মনে হয় গেছে। প্লিজ আমাকে ছেড়ে দে, নাহলে আমাকে পাওনা করতে হবে। চুপ হারামি, একটা কথা বলবি না। আমি যা করি তুই তাই করবি, চুপচাপ। বলে বর্ষা মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লো, সাথে একটা আংটি বের করলো, যা অবিকল আমার কিনা আংটির মতো। আমার আংটি ওর কাছে কি হয়ে গেল? তাড়াহুড়ো করে পকেটে হাত দিয়ে আংটি বের করলাম। না, আমার আংটি তো ঠিকই আছে। তাহলে কি অবাক হচ্ছিস, তাই না? যে তোর আংটির মতো আংটি আমার হাতে আসলো কিভাবে, তাই তো বলছি। তুই ভেবেছিলি যে আমি দেখি নাই তোর আংটি কিনতে, কিন্তু আমি তো দেখেছি। আর এটাও জানি যে তুই এই আংটি কিনেছস আমার জন্যই, তাই আমিও তোর জন্য কিনেছি একটা। এখন চুপচাপ আমি যা করি তুই তা কর। বলেই হারামি ফিল্মি স্টাইলের নায়ক যেমন নায়িকাকে আংটি পরিয়ে দেয়, ঠিক সেইভাবে আর বর্ষা হাঁটু গেড়ে বসে আমাকে আংটি পরিয়ে দিল। কি আজব ক্যারেক্টার মাইরি! সারা জীবন শুনলাম নায়ক নায়িকাকে হাঁটু গেড়ে আংটি পরিয়ে দেয়, বাট আমার ক্ষেত্রে তো পুরোই উল্টো। এখন মনে হচ্ছে আমি নায়িকা আর বর্ষায় নায়ক। সি সি সি, শেষমেশ আরামিটার আমাকে নায়িকা বানিয়ে দিল। পড়ানো শেষে আবার আমাকে বলতেছে আমার আংটিটা ওকে পরিয়ে দিতে, আর আমিও কোনো ঘোরে কোন মোহে পড়ে ওকে পরিয়ে দিলাম। পড়ানো শেষ হওয়া মাত্রই লাফ দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কেমন ভেবাচেকা খেয়ে ওকে জড়িয়ে ধরলাম, আর তখন ঠিক মামাসহ সবাই এসে হাজির, কিন্তু আমরা দুজনে কেউ তাদের দেখি নাই। তা নায়ক নায়িকার যদি রোমান্স শেষ হয়, তবে কি আমরা হোটেলে ব্যাক করতে পারি? না না, এই প্রেমের জোরে এত তাড়াতাড়ি শেষ হবে না। এটা যে ফেভিকলের মজবুত আঠা, কাঁঠালের আঠা, যা একবার লাগলে ছাড়ার কোনো নাম নেয় না।
ওদের কথা শুনে দুজনে বাস্তবে ফিরে আসলাম আর তড়িঘড়ি করে দুজনে দুজনকে ছেড়ে দিলাম। লজ্জায় দুজনে লাল হয়ে গেছি। কৌশিক যে লজ্জা পাবে তা আগেই জানতাম, কিন্তু আমার পেয়ারি বোনটা যে লজ্জা নামক কিছু পায় তা আজ প্রথম দেখলাম। ধ্যাত, কি যে বলো না ভাইয়া। বলেই দৌড়ে কোনো মতে পালালো। পরের দিন সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যার পর গাড়িতে এসে উঠলাম, কারণ আমাদের জার্নি এখানেই শেষ। এখন বাড়ি ফিরতে হবে। আসার পথেও বর্ষা আমার সাথেই একই সিটে আসলাম। বাট কেমন যেন ওই বিষয়ের পর থেকে এক লজ্জা লজ্জা কাজ করতেছে, তাই আর কেউ কোনো কথা বলি নাই পুরো রাস্তায়। বাড়িতে এসে সারাদিন ঘুমালাম। সন্ধ্যায় উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আবার ঘুমালাম। উঠলাম পরের দিন সকাল 10টার পরে। উঠে শুনলাম বর্ষা নাকি বেশ কয়েকবার এসে আমাকে ডেকে গেছে, আর আমি যেন ঘুম থেকে উঠেই ওর সাথে দেখা করি। কী যেন এক সমস্যা হয়েছে, তাই চলে গেলাম ওর রুমে। কে দেখি ও আর সাদিয়া আপু একসাথে বসে আছে। আমাকে দেখে মাত্রই বর্ষা সেই লেভেলের খেপে গেল। কারণটা বুঝতেছি না কি হলো আবার। কি শুরু করেছিস তুই? আমি আবার কী করলাম? তুই থাকতে আর কারো কি কোনো কিছু শুরু বা শেষ করার উপায় আছে? ফাজলামি বন্ধ কর। সবসময় সবকিছু নিয়ে ফাজলামি খাটে না। বুঝতেছি কোনো একটা সমস্যা হয়েছে, না হলে তুই এমন করতি না। তবে সমস্যাটা কি তা যদি বলতি তবে খুশি হতাম। তুই নাকি আমাকে কক্সবাজার গিয়ে কিস করতে চাইছিলি? আমি মনে হয় আকাশ থেকে বললাম। এটা কি বললো বর্ষা? ওর কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? তুই ঠিক আছিস বর্ষা? কেন, আমাকে দেখে কি তোর পাগল মনে হচ্ছে? পাগল মনে হবে কেন? তুই তো পাগলি। চুপ হারামি, একটা কথা বলবি না। জাস্ট আমি যা জিজ্ঞেস করলাম তার উত্তর দে। বাহ বাবা, আমি কিস করতে চাইলাম আর আমিই জানি না? তা তোকে এত সুন্দর কথাটা কে বললো রে? কেন, অন্তু বলল? তুই অন্তুকে বলিস নাই যে তুই আমাকে কিস করতে চাইছিলি? চুপ, একদম চুপ। আর একটা আজে বাজে কথা বললে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কালকে আসার পরে থেকে আমি সারাদিন ঘুমের ঘোরে। আসার পর কারোর সাথে কথাই হয় নাই। আর তুই কি না বলস? সি সি সি, তুই আমার সম্পর্কে এমন একটা কথা বলতে পারলি? তুই কি আমাকে আজ প্রথম দেখছিস? তুই জানিস না আমি কেমন? বিশ্বাস না হলেও না করে উপায় নাই। কারণ আছে আরো যে তুই আমার ছোট বোন তৃষ্ণাকে বলস নাই তোকে দুলাভাই বলে ডাকতে? কৃষ্ণ আমার ভাগিনা হয়, আমি কেন ওকে দুলাভাই ডাকতে বলবো? আজ অফ ক্যারেক্টার মাইরি। সকালবেলা কি কিছু খাইছোস টাইছোস নাকি? খাইছি তো, ভাত মাছ ডাল খাইছি। আরে গর্ধাপ, ওইটার কথা বলি নাই। বললাম গাজা টাজা খাইছোস নাকি? থাপড়ে তোর দাঁতের পাটি খুলে ফেলবো। আমি কেন গাঁজা খাইতে যাব? আর তুই যদি শিখায় না দাস তবে তৃষ্ণা কেন তোকে মামা ডাকা বদলে দুলাভাই ডাকবে? তোর কি মনে হয় আমি শিখাই দিছি? হতেও পারে। আসলে হয়েছিল কি, তৃষ্ণা ওকে মামা ডাকা বদলে ভাই বলে ডাকে। তাই শুভ ভাই মজা করে বলছে, মামা ডাকো ভাই, তার সে দুলা ভাই ডাকতে পারো না? আর তৃষ্ণা তো অনেক পিচ্ছি, কেবলমাত্র কথা বলতে শিখেছে, তাই যা শিখাইয়া দিছে তাই বলে ডাকে। কি, আমি আমার বোনকে শিখিয়ে দিছি? তার আগে এটা বল, অন্তু আমাকে কেন তোর বউ বলল? কি আজব, অন্তকে কি বললো তা কি আমি কেমন করে বলবো? আমাকে তো কিছুই বলে নাই, তা তোকে কেন বলবো? কক্সবাজার যাবার আগে আমি শাড়ি পরে অন্তুদের বাসায় গিয়েছিলাম, আর আমি অন্তুকে জিজ্ঞেস করলাম আমাকে কেমন লাগতেছে। ও আমাকে বলল বউ বউ লাগতেছে। তো শাড়ি পরলে যে কোনো মেয়েকেই বউ বউ লাগবে, আর তুই এমনিতেও সুন্দরী, আর হয়তো বা নতুন বউ বউ লাগতেছে, সেই জন্য বলেছে। এখানে দশের কি দেখলি? এখানে দোষের কিছু নেই, ঠিক আছে, কিন্তু দোষ করেছে পরে। আমি পরে ওকে জিজ্ঞেস করলাম যে কার বউয়ের মতো লাগতেছে, আর উত্তরে ও বলল কৌশিক ভাইয়ের বউয়ের মতো লাগতেছে। তাহলে বল, ও কেন তোর বউয়ের মতো লাগতেছে তা বলল? তুই যদি শিখায় না দেস তবে কেন ও এমন কথা বলল? বুঝলাম সব কিছু। তোমার চুলকানি উঠেছে, আর তাতেও কেউ চুলকায়া দিলে সমস্যা, তাই না? কি, আমার চুলকানি উঠছে? তার মানে কি? তুই ভালো করেই জানিস যে বাসা বা বাসার আশেপাশে সবাই তোকে আর আমাকে নিয়ে সন্দেহ করে। আর যেহেতু তা জানিস, তবে কেন তুই বলতে গেলি যে কার বইয়ের মতো রাখতেছে? তোমার শোনার জন্য মন হুসতাস করতেছে, আর বললে দোষ, তা আবার এখন আমাকে বলতে আসতো? আর এর জন্য আমি ঘুম থেকে উঠে এসেছি ফালতু কথা শোনার জন্য? আমি মোটেও এমন কথা শুনতে চাই নাই, আর তুই শিখাই দিছস আমাকে এমন কথা বলার জন্য। আর সেজন্যই ও অত কনফিডেন্ট নিয়ে বলেছে। আচ্ছা, তুই যদি আমাকে এতই লাভ করস
তাহলে পিচ্চিদের কাছে কেন বলস? আমাকে বলতে পারিস না যে তুই আমাকে ভালোবাসোস? আগে হাইসালো ইচ্ছা মতো। কেন কেন কেন? আমি কি হাসার মতো কোনো কথা বললাম? আমি ভালোবাসি তা আবার তোর মতো এক পাগলিকে? আমি কি এতটাই পচে গেছি যে তোকে ভালোবাসতে হবে? আর হ্যাঁ, আমি তাকে লাভ করব তাকে বলার জন্য অন্য কাউকে লাগবে না, আমি নিজেই যথেষ্ট। আর তুই যদি আমাকে সন্দেহ করিস তবে ওকে, আজ থেকে আমি আর তোর সাথে কোনো কথা বলবো না। এসব কথা নিয়ে দুজনের মাঝে বেশ ঝগড়া হয়। 3 দিন ধরে কেউ কারোর সাথে কথা বলে না। তবে বর্ষা চাইছিল আমি যেন ওকে ভালোবাসার কথা জানাই। আর সত্যি বলতে আমিও জানাতে চেয়েছিলাম, বাট পরে মত চেঞ্জ করে ফেলি, কারণ ও আমার মুখ থেকে শোনার জন্য অন্যরকম একটা পন্থা অবলম্বন করেছে। মিথ্যা আশ্রয় নিয়েছে, নিজে দোষ করে আবার আমাকে দোষী বানানোর চেষ্টা করছে, যে আমার ভালো লাগা বা ভালোবাসাটাই রাগে পরিণত করেছে। তাই আর বললাম না, দেখি ও কত দূর আগাতে পারে। 3 দিনের দিন রাতের বেলায় ছাদে দাঁড়িয়ে আছি, আর ঠিক সেই সময় বর্ষা ছাদে আসে। আর আমি বর্ষাকে দেখেই রুমের ভিতরে দিকে অগ্রসর হলাম। পিছন থেকে বর্ষা বেশ কয়েকবার ডাকলো, আর আমি তা শুনেও না শোনার ভান করে ভিতরে চলে গেলাম। পরে বর্ষা আমার সাথে আমার রুমের ভিতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকেই সরাসরি আমার পায়ে পড়ে যায়। বর্ষা এমন ব্যবহার দেখে কিছুটা ভেবেছে খেয়ে যাই। হঠাৎ করে আবার কি হলো যে সরাসরি পা? ওই কি করছিস তুই? পাছার। না, ছাড়বো না যে পর্যন্ত তুই না বলবি যে আমাকে মাফ করে দিছস। আর যে পর্যন্ত ভাত না খাবি সে পর্যন্ত আমি তোর পা ছাড়বো না। প্লিজ কৌশিক, আমি তোর কাছে মাপ চাই। তাও তুই আমার উপর রেগে না খেয়ে থাকিস না, আমি সহ্য করতে পারবো না। ওই তো জটার আসলো না তো আবার? কি আবল তাবল কথা বলছিস? আর আমি না খেয়ে আছি তা তোকে কে বললো? তুই কি ভাবিস তোর সাথে কথা বলি না বলে আমি কি তোর কোনো খবর রাখি না মনে করেছিস? না না, তা হবে কেন? তুই তো আমার সব খবর রাখিস, কিন্তু আমি যে খাই নাই তা তোকে কে বললো? কেন? আবু বলেছে যে তুই গত 3 দিন যাবত কিচ্ছু খাস নাই, আর আমি জানি কেন খাস নাই। ও তাই বল, তাহলে খালামণি বলেছে তোকে? তা আমি কেন খাই নাই? খুব সিম্পল, আমি 3 দিন ধরে তোর সাথে কথা বলি না, আর আমাদের মাঝে ঝগড়া হয়েছে, তাই তুই আমার ওপর রেগে কিচ্ছু খাস নাই। আমি বর্ষার কথা শুনি হাসবো নাকি কাঁদবো বুঝতেছি না, কারণ কক্সবাজার গিয়ে ঠান্ডা পানিতে গোসল করে আবার জ্বর এসেছে, আর জ্বর আসলে আমি কিচ্ছু খেতে পারি না। তাই গত 3 দিন যাবৎ কিছু খাই নাই। একেবারে যে খাই নাই ঠিক তা নয়, খেয়েছি, তবে হোটেলে পুরি, সিঙ্গারা, সমোসা ইত্যাদি। আর উনি ভেবেছেন ওনার জন্য নাকি আমি না খেয়ে আছি। এমন পাগল কি কাজ ধরে? না না, পাগল না, পাগলি। ওর কথা শুনি আমি আর একটু পার্ট নিয়ে পড়লাম। আমি খাবো না, আর তোর সাথে কথা বলবো না। আগে এর একটা হিসেব তো করেই ছাড়বো। কি করবি বল? যা কর এখনই কর। আমাকে মারতে বকতে ইচ্ছা করলে এখনই মার, তাও প্লিজ এভাবে নিজেকে কষ্ট দিস না। মারবও না, কাটবো না, ধরবও না, বকবও না। যে মিথ্যা কথা বলে তার সাথে আমার মাঝে প্যাঁচ লাগাইছে, সেসব ঠিক করবে। কাল অন্তর কাছে থেকে সব শুনে নিস। বর্ষা তারপরেও অনেকবার রিকোয়েস্ট করেছিল খাওয়ার জন্য, কিন্তু করলে কি হবে? আমার জ্বরে মুখ হয়ে গেছে তিতা, খাবো কেমন করে? পরের দিন অন্তত জিজ্ঞেস করলাম কাহিনী কি, আর ও কি সত্যি বলেছে নাকি যে আমি বর্ষাকে কিস করতে চেয়েছিলাম। আর অন্ত উত্তরে বলল উল্টো বর্ষায় নাকি আমাকে যাওয়ার পথে গাড়িতে কিস করতে চেয়েছিল। সি সি সি, গেছে দেশ রসাতলে গেছে। এতটুকু মেয়ের কবলে পড়ে ক্লাস 9-এ নাকি আমাকে কিস করতে চেয়েছিল, তা আবার নিজে দোষ দিচ্ছে আমাকে। তাই অন্তকে আমি বললাম যে পর্যন্ত বর্ষা সরাসরি আমাকে কিস না করবে সে পর্যন্ত আমি বর্ষার সাথে কথা বলবো না। আর অন্ত পোষা টিয়ার মতো সব বলে দিল বর্ষার কাছে। সেদিন রাতে প্রায় 9টার পরে বাসায় আসি। তখন বিদ্যুৎ ছিল না, লোডশেডিং হচ্ছে, তাই বাসার ছাদে বসে বাতাস খাচ্ছে। আমি দেখলাম সবার মতো বর্ষাও সেখানে আছে, তাই কোনো কথা না বলে বা দেরি না করে আমার রুমে ঢুকে গেলাম। আর যা করেছি তাতে আমি কেন কোনো মানুষই সেখানে থাকতে পারবে না? আসলে রুমে ঢোকার আগে বর্ষা আমাকে দেখা মাত্রই লাফালাফি করতেছে। আর তা দেখে বেশ কয়েকজন বর্ষাকে প্রশ্ন করে কেন সে লাফাচ্ছে, আর বর্ষা উত্তর দেয়, আমাকে আজ একজন আমার খুব প্রিয় মানুষ বলেছে যে আমি যদি তাকে কিস করি তাহলে নাকি সে আমার সাথে কথা বলবে, না হয় সে কথা বলবে না। তাই আমি ডিসিশন নিছি তাকে আজ কিস করব আর তার সব রাগ কমাবো।
হায় হায়, এই মেয়ে তো আমার সব মান সম্মান আগেই পাংচার করছে, আর আজ সেই পাংচার করা বলটাকে ফাটিয়ে ফেললো। আর যতই পাম্প দেয় না কেন, সব পাম্প বের হয়ে যাবে। এই মেয়ের কি একটু লজ্জা শরম বলতে কিছু নাই? সবাই ভালো করেই জানে যে আমি বর্ষার সাথে 3 দিন যাবৎ কথা বলি না, আর এটাও জানে যে বর্ষার প্রিয় মানুষটাকে হতে পারে। সবাই বর্ষার কথা শুনে মনে হয় আকাশ থেকে পড়ল। সব বর্ষা যে একটু পাগলি টাইপের ও আমার জন্য যে পাগল তা সবাই জানে। তাই বলে যে সবার সামনে এমন কথা বলতে পারবে তা কেউ কখনো অ্যাকসেপ্ট করতে পারে নাই। শুধু আমি না, উপস্থিত যারা ছিল সবাই লজ্জায় লাল হয়ে গেছে। কেউ কেউ তো উঠে চলেই গেল। আর এদিকে আমার খালামণি এমনটাকে মুঠে আমার দিকে তাকিয়ে আছে, যা দেখে মনে হচ্ছে আমাকে এখনই কাঁচামরিচ লবণ না দিয়ে আস্ত গেলে ফেলবে। আল্লাহ, আমার কপালে এটাই লেখে হাতে রাখছিলা? আমি কি এতটাই পচে গেছি যে কেউ আমাকে রান্না না করে হোক অন্তত লবণ মরিচ দিয়ে তো খাবে নাকি? তাও আমার কপালে জুটলো না? কি অভাগা আমি! আল্লাহ, এ তোমার কেমন বিচার? না, এখানের আবহাওয়া বেশি সুবিধার না। যে কোনো সময় আমার উপর টর্নেডো, হারিকেন, নার্গিস, জরিমন করিমন শুরু হতে পারে। তাই আর দেরি না করে শুধু একবার ঝর্ণা দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আমার রুমে চলে গেলাম। যদিও খুব একটা শীত বা গরম ছিল না তখন, তবে বেশ ঠান্ডা হয়ে যাচ্ছি। ভয়ে ঠান্ডায় জমে গেছি। কেউ আমারে বাঁচাও তোমরা এই বজ্জাত হারামি মেয়েটার হাত থেকে, আর তার আগে আমার খালামণির থেকে। ক্লাস 10-এ উঠেছি, আর এখন যদি কেলানি খেতে হয় বিষয়টা কি ভালো দেখায়? রুমে প্রবেশ করেই প্রথমে মোমবাতি জ্বালালাম, তারপর লোককে ছেলের মতো বই বের করে পড়তে শুরু করলাম। খালামণির হাত থেকে বাঁচার একমাত্র উপায় পড়তে বসা আর সুমিতকে পড়ানো। তাই সুমিতকে ইশারায় সব বুঝিয়ে পড়তে বসালাম। বড় ছাই হচ্ছে, শুধু টেনশন যে কখন খালামণি ঝাঁটা এনে পিটাইতে শুরু করেন। তাই পড়ার চেয়ে বেশি নজর রুমের দরজার দিকে, যে খালামণি কখন ঝাঁটা হাতে প্রবেশ করেন আর কখন পিটাইতে শুরু করেন। আচ্ছা, শুনেছি পিঠে ছালা মানে বস্তা বাঁধলে নাকি ব্যথা কম করে, তাই পিঠে একটা বস্তা বাঁধার চিন্তা করলাম। আবার ভাবতেছি যদি পিঠে না মারে, শরীরের অন্য কোনো জায়গায় মারে তবে কেমন হবে? আল্লাহ, মায়ের খাওয়ানোর জন্য কি আমার এই চিকন চাকন শরীরটাকে বেছে নিতে হবে? দুনিয়ায় আর কি কোনো শরীর পাওয়া নেই? কত কিউট কিউট উলাভুলা বিড়ালের মতো শরীর আছে কত মানুষের, তাদের কি চোখে পড়লো না? আমার রুমের জানালা দিয়ে বাইরে সব দেখা যাচ্ছে। একবার চোখ বাইরের দিকে, আরেকবার জানালার দিকে। ভাবতে ভাবতেই দরজা দিয়ে কারোর ঢোকার আওয়াজ পেলাম। ভয়ে চোখ মুখ বন্ধ করে ফেললাম। বোঝার বাকি রইল না যে আজ আমার এই চিকন চাকন শরীরের উপর দিয়ে হাল চাষ হবে। মনে মনে দোয়া করতেছি যেন মায়ের কম খেতে হয়, আর এটাও ভাবতেছি শুধু একবার ছাড়া পাই এই বিপদের হাত থেকে, তারপর বর্ষাকে দেখাবো আমি কি জিনিস। এমন সময় পিটিকারের হাতের স্পর্শ পেলাম। চোখ বন্ধ করেই বললাম, আমার কোনো দোষ নেই খালামণি, আমি কিচ্ছু করি নাই। ওইসব বান্দি মিথ্যা কথা বলেছে। ও খালামণি, প্লিজ আমাকে মাফ করে দাও। ও ভাইয়া, কাকে কি বলতেছো? ভয় কি তোমার প্রতিশ্রুতি সব লোভ হয়ে গেছে? কি বললি হারামি? আমি তোর খালামণি? আমি মিথ্যা কথা বলেছি? ও আল্লাহ, বাচ্চা গেল যে খালামণি আসি নাই। তুই তো আমার ভাগ্নি হোস, তাই ভাগ্নি খালামণি বললে দোষ নাই। আর তোর কি আকেল জ্ঞান বলতে কিছুই হবে না? লজ্জা শরমের মাথা খাইছিস নাকি? একদম খালা বা ভাগ্নি বলে ডাকার চেষ্টা করবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর তুই কি শেভ করেছিস নাকি? আমি দাঁড়িয়ে রাখলাম নাকি শেভ করলাম তা দিয়ে তুই কি করবি? আমার মন যা চাবে তাই করব, তুই বলার কে? আমি বলার কে মানে? সব তো আমিই বলবো। আমার জিনিসকে কিসে ভালো লাগে আর কিসে খারাপ লাগে তা আমাকে দেখতে হবে না? তবে তোকে কিন্তু খোঁচা খোঁচা দাড়িতেই ভালো লাগে, আর শেভ করলে কেমন যেন সাদা বলদ বলদ মনে হয়। তাই আজ থেকে আর কখনো ক্লিন শেভ করবি না বলে দিলাম। আমি কি বাজারের কোনো পণ্য যে তোর জিনিস হলাম? আর তুই কি আমাকে বউ কিনেছিস যে এমন কথা বলতেছিস? একদম স্মার্ট হওয়ার চেষ্টা করবি না আমার সামনে। একে তোমার মান সম্মানের পাওয়ার বাঁচিয়ে দিয়েছিস। প্লিজ এখন দয়া করে এখান থেকে চলে যা। খালামণির জানালা দিয়ে সব দেখতেছে। খালামণি এমনিতে অনেক রেগে আছে। প্লিজ বোঝার চেষ্টা কর। যাব 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 তো এক্ষুনি তো। আর একেবারে থাকার জন্য আসি নাই, একেবারে তো আরো কিছুদিন পরে আসবো। তবে তুই যা করতে বলেছিলি তা করেই চলে যাব। ওই,
আমি তোর এমন প্যাঁচ মার্কা কথা বুঝি না, আর বোঝার চেষ্টাও করছি না। শুধু একটা কথাই বলতে চাই, প্লিজ এখান থেকে চলে যায় এখন থেকে, প্লিজ প্লিজ প্লিজ। হাত জোর করে কথাগুলো বললাম। যাব, তার আগে বলেই বর্ষা মোমবাতি নিভিয়ে দিল। আর খালামণি রাগে চিল্লানো শুরু করলেন যে মোমবাতি কেন নিভিয়ানো হলো। আমি আর সুমিত ভয়ে ভয়ে তাড়াহুড়ো করে আবার মোমবাতি জ্বালালাম। বর্ষা আবার নিভিয়ে দিল। খালামণি দুইবার রেগে মেগে আগুন চিৎকার করা শুরু করে দিয়েছে। আর খালামণির আওয়াজটা মনে হচ্ছে আস্তে আস্তে কাছে আসতেছে, মানে খালামণির রুমের দিকে আসতেছে। আমি ভয়ে জড়সড় হয়ে গেছি। এমন সময় বর্ষা আমাকে অবাক করে ওর ঠোঁট আমার ঠোঁটে এক করে দিল। খালামণি আসার আগেই পর্যন্ত এভাবে চেপে ধরে রেখেছে ওর ঠোঁটের আমার ঠোঁটের সাথে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলেছি। হঠাৎ করে মোমবাতির শিখা আমার চোখের রিফ্লেকশন করলো। চোখ খুলে দেখি বর্ষা আমার সামনে দাঁড়িয়ে মুসকে মুসকে হাসতেছে আর ওর চোখ মুছতেছে। সুমিত কেমন যেন নির্বাক হয়ে দুজনের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর খালামণি হাত নাড়াচাড়া ও মুখ দিয়ে কী যেন বলতেছে, বাট কোনো কথা শুনতে পাচ্ছি না। আমি কেমন যেন হেলেজুলেশনের মধ্যে পড়ে গেছি। আমি বুঝতেছি না আমি কি বেঁচে আছি না মরে গেছি। চারদিকে কেমন যেন এক ধরনের নীরবতা বিরাজ করছে। সত্যি কি নীরবতা, নাকি আমি কানে শুনতে পাচ্ছি না? বর্ষা কি মুখ দিয়ে বিড় করে রুম থেকেই বের হয়ে চলে গেল। আর তার ঠিক কিছু সময় পরেই আমার পিঠে কিছু একটা স্পর্শ পেলাম। তবে তা যে আদর না তা বুঝতে পেরেছি। আর যেহেতু ব্যথাও পাচ্ছি, তাতে আমি শিওর যে কেউ পিঠে দিয়ে লাঠি আঘাত করছে। আঘাত খেয়ে আমার হুঁশ ফিরে পেলাম। যেমনটা সিনেমার নায়করা চিঠি ভুলে গেল কারোর লাঠির আঘাতে পরে আবার ব্যাক করে, ঠিক তেমনটাই হয়েছিল। মানে আমি আবার বাস্তবে পেলাম। মানে এতক্ষণ আমি আমার মাঝে ছিলাম না। আর এদিকে খালামণি হাজারটা বকার ঝাড়ু দিয়ে পিটিয়ে যাচ্ছি আমাকে, সাথে হাজারটা প্রশ্ন। কেন মোমবাতি নিভে গেল? বর্ষা কী করলো এতক্ষণ? আমি কি সত্যি বর্ষাকে কিস করতে বলেছি কি না? আমি কেন ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি না? ইত্যাদি আরও অনেক কথা। তবে আমি কেমন যেন এক ঘোরের মধ্যে ঢুকে গেছি। সব শুনতে পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু উত্তর দিতে পারছি না। বারবার শুধু বর্ষার ঠোঁটের ছোঁয়ার কথাটাই মনে হচ্ছে। আর এদিকে খালামণি আরও রেগে যাচ্ছেন। সুমিত কি যেন ছাইপাশ বুঝিয়ে কোনো মতে খালামণিকে বিদায় করলো। খালামণি যাওয়ার সাথে সাথেই সুমিত দরজা বন্ধ করে এসেই বলল, ভাইয়া এটা কি হলো? কি হলো তা তুই বুঝিস নেই? বুঝলেও তো আর মজাটা আমি পাই নাই, মজাটা তো তুমি পাইছো, তাই তুমি বলো কি হলো? তোমার কি মজা বোঝার ইচ্ছে হয়েছে নাকি? আছেই তো, কতদিনের ইচ্ছা কারো এর স্পর্শ পাওয়ার। খুব ইচ্ছা থাকলে এসে করে যাও। কি বলো? করতে তো এটা মেয়ে লাগবে, তোমার তো আছে, আমার তো নাই, আমি মেয়ে পাবো কই? কেন আমাকেই দাও। ছি ছি ছি, কি বলো এসব? তোমাকে কেন কিস করতে যাবো? তুমি কি মেয়ে যে তোমাকে কিস করব? কিস করতে একটা নায়িকা লাগে বস, যা আমার নাই। আমার তাই ইচ্ছে থাকলেও উপায় নাই ভাই। আমাকে কি তোমার ছেলে বলে মনে হচ্ছে? ভাই ভাবে তোমাকে কিস করার পর থেকে যে তুমি মতিভ্রম হয়েছে তা বুঝতে পারছি আগেই, তোমার এমন কোথাও হারিয়ে যাওয়ার জন্য, কিন্তু মাথায় যে গেছে তা বুঝতে পারি নাই ভাই। ভাবি তুই অপরাধী রে, আমার বায়াটাকে তুই দিয়ে ফিরিয়ে দে। চুপ। তোমার কি মনে হচ্ছে যে আমি মজা করতেছি? ঠিক তা নয়, তবে তোমার কথায় কেমন যেন মনে হচ্ছে যে তুমি পাগল হয়ে গেছো। তা তোমার কেন মনে হচ্ছে যে তুমি মেয়ে হয়ে গেলে? বর্ষায় এতদিন থেকে করে আসা কাজ ইনফ্যাক্ট এখন যা করে গেল, তাতে কি তোমার মনে হয় যে কোনো মেয়ের এমন স্বভাব বা বিয়ে হতে পারে? আর আমি ওর ব্যবহার, আমি যেভাবে সহ্য, এমনকি এখানকার করা কিসে যেভাবে হ্যাং হয়ে গেলাম, তাতে কি তোমার মনে হয় যে কোনো ছেলে এমন হতে পারে? সারা জীবন সিনেমায় দেখলাম নায়ক নায়িকার পিছনে ঘোরে, আর কিস করলে নায়িকা কেমন যেন একটা মতো হ্যাং হয়ে যায়। আর আমি হলাম উল্টো। বর্ষার বিয়ে মনে হচ্ছে আমি নায়িকা আর ও নায়ক, আর আমরা কোনো সিনেমা করতেছি। নায়ক নায়িকা কি কিস করে হ্যাং করে দিয়ে চলে গেল। তাই তুমি নায়ক না হতে পারলে ভিলেন হয়ে কিস করে যাও। যা বলছো ভাই একদম বাঁধিয়ে রাখার মতো। আমি একটা সিনেমা তৈরি করব, আর যেখানে তুমি নায়িকা আর বর্ষা নায়ক, কেমন হবে ভাই? থাপ্পড় দিয়ে তো দাঁত ফেলে দিলে কেমন হবে ভাই? সিনেমায় নতুন স্টাইল, নায়িকা ভিলেনকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিল। যাই বলো ভাই, কাহিনীটা কিন্তু জোশ হবে, পাবলিক খাবে ভালো। সবাই তো একঘেয়েমি সিনেমা দেখে বোর হয়ে গেছে ভাই, নতুন গল্প চলে ভালো।
এক সিনেমায় আমি সুপারহিট হয়ে যাব। চুপ, একদম চুপ। আমার সামনে জোশ কথাটা তুলবা না। আকাশ মামার সাথে এই জোশ সিনেমা করতে গিয়েই আজ আমার এই অবস্থা। যদি জোশ পার্ট 2 করতে না চাইতাম তাহলে আজ এমন পরিস্থিতিতে পড়তে হতো না। যেদিন থেকে এই জোশ মাথায় ঢুকেছে সেদিন থেকেই বর্ষা আমার মাথায় ঢুকে গেছে। তাই যতই চেষ্টা করি সরানোর জন্য তা পারে না। মনের দিক থেকে তো আমি দুর্বল, তাই চাইলেও সরানোর জন্য যায় না। এমন কিছু করতে পারি না। সব হয়েছে ওই জোশের জন্য। ফাজলামি বন্ধ করে কিছু ভালো সাজেশন দাও, কেমন করে ওই পেতির হাত থেকে রেহাই পাই। যেহেতু তুমি বলতেছো যে বর্ষা পেতনি, সেহেতু এর হাত থেকে রেহাই পাওয়ার কোনো অপশন নেই। তাই বলে কি তুমি আর পার্টনার নিয়ে সব মেনে নাও। ওই পেতনি কোনোদিন তোমাকে ছাড়বে না ভাইয়া। ছাড়বে না যে তা আমিও জানি, কিন্তু ওর মতো একটা পাগলির সাথে কেমনে কি এটা তো আদৌ সম্ভব? বর্ষার মাথায় তো চালানোর বুদ্ধিও নাই। দেখা যাবে বিয়ের পর বাসর ঘরে কী করেছি তাও গড়গড় করে সবার কাছে বলে দিবে। সো ভাই, এটা সম্ভব না। অন্য কোনো পথ অবলম্বন করতে হবে। তার আগে খালামণির হাত থেকে বাঁচার উপায় বের করতে হবে। তোমার যা ভালো মনে হয় তাই করো। আমি এসবের আগে পরে নাই। তবে বর্ষাকে কিন্তু ভাবি হিসেবে আমার খুব পছন্দ হয়। যদি একটু পাগলি টাইপের, তবুও তোমাকে অনেক লাভ করে, সেটা মানতেই হবে। সব কিছু তো আর একসাথে পাওয়া যায় না, তাই এইটুকু মেনে নিলেই ভালো হবে বলে আমার মনে হয়। আর তুমি যদি চেষ্টা করো তাহলে আমার বিশ্বাস যে তুমি ভাবিকে ঠিক বুঝিয়ে নিতে পারবে যে কোনোভাবে কী রকম কথা বলতে হয়, কেমন করে চলতে হয়। আর আমি 100% শিওর যে ভাবে তোমার সব কথা মেনে চলবে। বাকিটা তোমার উপর। কথা কথায় ভাবি রাখবে না। ওই পাগলি তোমার কিসের ভাবি হয়? ও আমার জীবনটাকে নরক করে ফেলেছে। আমি তো ওর থেকে দেখে নেবো। আরও অনেক কথা বলে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। সেদিন আর পড়াশোনা হলো না। আর রাতে ঘুমের মাঝে স্বপ্নে বর্ষার জ্বালাতন সহ্য করতে হলো। কি মেয়ে রে বাবা, স্বপ্নে আমাকে ছাড়ে না। পরের দিন সকাল সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়া শেষ করে ছাদে হাঁটাহাঁটি করতেছি। আর তখনই আমার জমেশে হাজির। কেমন লাগলো রে কাল রাতে? আমার কিন্তু হেব্বি লাগছে। জানোস, কাল রাতে আমার একটুও ঘুম হয় নাই। সারা রাত জেগে জেগে তোর কথাই ভাবছি। মনে হলো যে আমি যদি বাকিটা বলার আগে সেখান থেকে আমি চলে গেলাম, কারণ ওর ফালতু কথা শোনার মতো কোনো মোড় আমার নেই। আমার মান সম্মানের ফেরদা করে এখন আসছে কাটা খেয়ে লবণে চেরা দিতে। খাওয়ার সময় খালামণি আমার দিকে কেমন কেমন করে যেন তাকিয়েছিল। খালামণি তাকানো দেখে আমার হার্টবিট ব্লাস্ট হওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। খাওয়া শেষে আমি চলে আসবো ঠিক তখনই। কৌশিক, তোর সাথে আমার কিছু কথা ছিল। এই যা, যে ভয় পেয়েছিলাম তাই হলো। খালামণি বলো, কি বলবে? তোর আর বর্ষার মেলামেশা আমার কাছে কেমন যেন ভালো লাগতেছে না। কিন্তু আমি তো কিচ্ছু করি নাই। আমি তো বর্ষার সাথে ঠিক মতো কথাই বলি না। তাহলে আমাকে কেন সন্দেহ করতেছো? তোর কোনো দোষ নাই, বা তুই যে আমাদের মান সম্মান যায় এমন কোনো কাজ করবি না তা আমি জানি। তবে বর্ষার চালচলন আমার ঠিক ভালো মনে হচ্ছে না। তাই বলি কি বাবা, দয়া করে ওর সাথে কথা বলা বন্ধ করে দে। আর ও যাই বলুক বা করুক তাতে তুই সাই দিস না বাবা। আচ্ছা খালামণি, আমি তোমার কথা মেনে চলার চেষ্টা করব। আর আমি তো এমনিতেই ওর কথায় সায় দিই না। তা ঠিক আছে যে তুই দিস না, কিন্তু সত্যি বলতে কে বাবা, মোম আর আগুন কখনো একত্রে রাখতে নেই। যে কোনো সময় আগুন লেগে যেতে পারে। খালামণির কথাগুলো যুক্তি হলেও আমার কেমন যেন ভালো লাগতেছে না। সরাসরি না বললেও ওনার কথার সুর কেমন যেন অন্যরকম কিছুর ইঙ্গিত দিচ্ছে। বোঝা যাচ্ছে যে উনি আমাকে সন্দেহ করতেছে যে আমাদের মাঝে কোনো একটা সম্পর্ক আছে। খালামণি আজ বর্ষার ফালতু ব্যবহারের জন্য আমাকে ভুল বুঝতেছেন। খুব কষ্ট লাগতেছে এখন। তাই কোনো মতে মাথা নাড়িয়ে আচ্ছা বলে রুম থেকে বের হয়ে আসলাম। আর মনে মনে প্রতিজ্ঞা করলাম আর কখনো বর্ষার সাথে কথা বলবো না, তাতে আমার যত কষ্টই হোক না কেন। আর সেভাবেই কাজ শুরু করে দিলাম। কথাবার্তা একদম বন্ধ। কিন্তু এই মেয়ে যে কোনোদিন শুধরাবে না তা আমার প্রমাণ করে দিল। আমি যতই ইগনোর করতে চলি ততই সন্নিকটে আসতে থাকে। এখন আরও বাহানা পাইছে যে বইয়ের জন্য আসে। দিন নাই রাত নাই, যখন খুশি তখনই আমার দরজায় করা নাড়ে। কেউ কিছু বললেই বলে বইয়ের জন্য এসেছে। আমি যেহেতু টেনে পড়ি আর বর্ষার 9-এ, সেহেতু বই তো সেম। তাই বাহানাটা ভালোই পাইছে। আর যতবার আসবে ততবার কিছু না কিছু একটা ঝামেলা করেই যাবে, যাতে একটু পরে আসতে পারে। আর সুযোগ পেলেই হয় জড়িয়ে ধরবে, না হয় কিস করবে। দিন দিন ওর সাহস বেড়েই চলেছে। এভাবেই প্রায় 1 মাস চলে গেল।
আমি ওর সাথে কথা বলে না প্রায় 1 মাস পর যখন দেখলো যে কোনো কাজ হচ্ছে না, তখন সেই আগের কথা অবলম্বন করলো। মানে আবার ওর আব্বুর কাছে বলে দিল যে আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। ওর আব্বু শুনে তো সেই লেভেলের খেপে গেল। তবে এবার আমার উপর না, বর্ষার উপরে খেপেছেন। আচ্ছা, কোনো পিতামাতায় তার মেয়ের এমন অসামাজিক কর্মকাণ্ড মেনে নিতে পারবেন? কম তো আর সহ্য করলো না ওনারা। আর কত, মেয়ে এখন বড় হচ্ছে। আগে ছোট বলে পাগল পাগল বলে মেনে নিত, না চাইলেও মানতে হতো। হয়তো ভাবতেন বড় হলে সব ঠিক হয়ে যাবে, কারণ বয়স, সময়, অবস্থা অনেক কিছু পরিবর্তন করে ফেলে মানুষের। কিন্তু তা তো হচ্ছে না, আর মাত্রা অতিরিক্ত বেড়ে চলেছে। দিন তো বাসার আশেপাশের লোকেজনেরা কানাকানি করতো, কিন্তু বাট এখন তা পুরো মহল্লায় ছড়িয়ে পড়েছে যে বর্ষা ওর বাসার এক ভাড়াটিয়ার সাথে রিলেশন করে। অনেকেই তো আজে বাজে কথাও বলেন যে ওটা করে একসাথে থাকে ইত্যাদি। আমাদের এই সমাজ ভালো কথার চেয়ে খারাপ কথাগুলো তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, কিছুটা রিউমারের মতো। আর তারা এটাও বলে বর্ষার আব্বু আম্মু সব জেনেও কিছু বলে না। অনেকে তো বলেই ফেলেন যে ঘরে নাকি ঝামাই রেখে দিয়েছেন ওরা। এমন কথা শোনার পর মেয়ের এমন পাগলামো কেউ সহ্য করতে পারবে না। আমার আপনার ক্ষেত্রে হলেও মানতেন না, বা আমি মানতাম না। বর্ষার আব্বু যদিও আমার উপর বিশ্বাস করে এতদিন কিছু বলে নাই, তবে মানুষের মুখে এমন কথা শোনার পর আমার প্রতি যতই বিশ্বাস থাকুক না কেন, অন্তত নিজের সামাজিকতা বা মান সম্মান রক্ষার্থে আর বর্ষার এমন পাগলামোগুলো মেনে নিতে পারতেছেন না। যেদিন বর্ষার আব্বু অনেক মারেন, মানে সেই লেভেলের কেলানি দেন, কেলানি খেয়ে বর্ষার এমন বিহেভ করতে থাকে যা পৃথিবীর সব অমানসিকতাকেও হার মানাবে। ওদের পুরো বাসার আসবাবপত্র ভাঙতে থাকে, তারপর নিজেই নিজের চুল ছিঁড়তে থাকে, ব্লেড দিয়ে নিজের হাত কাটতে থাকে, সামনে যে যায় তাকে মারার জন্য তাড়াহুড়া করে, এমনকি মারতে থাকে যাকে পায়। সাথে ভয়ঙ্কর কণ্ঠে কান্নাকাটি। পুরো বাসা যেন স্তব্ধ হয়ে যায়। সবাই ভীত ও নির্বাক, ভয়ে জড়সড় হয়ে যায়। সবার মাঝেই আতঙ্ক বিরাজ করছে। সবচেয়ে বেশি ভয় পাচ্ছে বর্ষা, না কিছু করে ফেলে। বর্ষা যে আত্মহত্যার মতো ভয়ঙ্কর কোনো কিছু কাজ করবে না তার কোনো বিশ্বাস নেই। বর্ষাকে সবাই বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। বর্ষার এক কথাই, কৌশিক কেন আমার সাথে কথা বলবে না? আব্বুকে বিচার দেওয়ার পর আব্বু বিচার না করে কেন আমাকে অমানসিকভাবে মারলেন? সবচেয়ে বেশি ভয় ও কষ্ট মনে হয় আমি, খালামণি আর বর্ষার আব্বু পাচ্ছেন, কারণ এসব কিছুর জন্যই আমার 3 জনরাই দায়ী। আর বর্ষার আব্বু সত্যি বলতে বর্ষাকে নিজের চেয়েও বেশি ভালোবাসেন। উনি কেমন যেন পাগল পাগল হয়ে গেছেন বর্ষার এমন পাগলামো দেখে। আর আমার নিজের অজান্তেই বর্ষার এমন কান্না আর এমন কষ্ট দেখে চোখের কোণায় নোনা জলের ঝর্ণা প্রবাহিত হতে শুরু করলো। নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছে। নিজেকে কেন ভাবছে ক্ষমা করতে পারছি না। আবার ওর সামনে এসে কথা বলার মতো শক্তিও পাচ্ছি না। তাই আর পাবোই বা কোথায়? কেমন করে পাবো? আমি যে মানুষের খাতিরে পড়ি না। বর্ষার এমন কাণ্ড দেখে খালামণি আমার কাছে এসে বলল, বাবা, বর্ষার তো যে অবস্থা দেখতেছি তাতে মনে হচ্ছে আমি মনে হয় কোনো কিছু ভুল করে ফেলেছি। যা, আমি নিজে বলছি, তুই এখন বর্ষার সাথে কথা বল, আর তুই একমাত্র পারবি বর্ষাকে শান্ত করতে। কৌশিক ভাই আমার, আমি তোমার হাতে পায়ে ধরে বলছি, প্লিজ বর্ষা তোমার সাথে যে অন্যায় করুক না কেন, প্লিজ আমি ওর হয়ে মাপ চাচ্ছি। তবুও তুমি ওর সাথে কথা বলো প্লিজ কৌশিক। আর উপর আল্লাহর পরে এখন তুমি পারো ওকে বাঁচাতে। ও যে পরিমাণ জেদি মেয়ে, তাতে যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। প্লিজ কৌশিক। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, সরাসরি বর্ষার কাছে চলে গেলাম। গিয়ে মাপ চাবো, তার আগলে বর্ষা আমার পা ধরে ফেললো। ওই কি করিস? আমি তোর কাছে মাপ চাই, আমাকে মাফ করে দে। আমি আর কখনো তোর সাথে ফাজলামি করব না। তাও তুই আমার সাথে কথা বল। তুই যদি কথা না বলিস তাহলে আমি সত্যি মরে যাব। ওই মেয়ে কোনোদিন শুধরাবে না। জীবনে প্রথম ওর কাছে ছোট হতে মাপ চাইতে আসলাম, আর ও কিনা নিজেই আমার পা ধরে বসে আছে। তাই নিজের পার্টটা আর কমালাম না। ওই পাগলের কাছে আর একমাত্র ভরসাটাই হলো পার্ট। এটা না থাকলে কোনো দামই পাওয়া যাবে না। তাই কোনো মতো রাগে রেখে কণ্ঠে বললাম,
বর্ষা, এটা কেমন পাগলামি করতেছস? নিজে যখন তখন যা মন চাইবে তাই করে বেড়াবো, আর তা কি ঠিক নাকি ব্যাঠিক তার দিকে নজর দিবি না? আবার কেউ বলতে গেলে আত্মহত্যা হতে যাবি? এটা কোনো কথা হতে পারে? এই লাস্টবার কথা বলতেছি, আজ থেকে যদি ঠিক হোস তবে। আচ্ছা, আজ থেকে তুই যা বলবি আমি তাই করব, প্রমিস। কখনো তোর কথার বাইরে যাব না, শুধু তুই আমার সাথে ভালো করে কথা বলিস। এমন সময় বর্ষার আব্বু এসে হাজির হয়ে এসে দেখে বর্ষা মোটামুটি শান্ত হয়ে গেছে, আর তা দেখে মনে হয় উনি প্রাণ ফিরে পেলেন। তারপর উনি বর্ষার কাছে মাপ চাইলেন মারার জন্য। আসলে কথাই আছে না, মানুষের স্বভাব যে যদি কেউ তার কাছে দুর্বল হয় তবে সে আরও বেশি শক্ত করে থাকে। যেমন আমি, বর্ষা কম যায় না। ওর আব্বু দুর্বলতা দেখে ও চেপে বসে বলল, এভাবে হবে না, কৌশিককে বলো সে যে আগের মতো কোলাকুলি করতে। আর ওর আব্বু তাই করতে বললেন। উপায় না দেখে আমিও তাই করলাম। আহা, কেমন যেন নরম শরীরে, বাবা খুব মজা পাচ্ছি। যাই হোক, সেদিনের মতো সব ঠিকঠাক হয়ে গেল। আর সেদিন পর থেকে বর্ষার আগের মতো পাগলামি করে না ঠিক, তবে ভালোবাসার কোনো জিদ ধরে নাই। ওই দিন থেকে আমি ওকে যেভাবে চলতে বলি ও তেমনই করে চলে। দেখতে দেখতে প্রায় 2 বছর কেটে গেল। এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে আর বর্ষা ফার্স্ট ইয়ারে পড়ে। সবসময় আমরা একসাথেই চলাফেরা করি, কলেজে বা বাইরে কোথাও গেলে দুজনে একত্রিত হয়ে যাই। এমনকি বর্ষার কোনো আত্মীয় বাড়ি গেলেও একটা মুহূর্তেও আলাদা থাকতে পারি না। বর্ষার পরিবারের লোকজনও আমাদের চলাফেরা কেউ বাধা দেয় না। বর্ষা এখন অনেকটা ভালো হয়ে গেছে, যদি আমার সাথে সেই আগের বর্ষার মতোই ব্যবহার করে, বাট অন্য সবার সাথে পাগলামো ঝগড়া বন্ধ করে আমাদের বন্ধু বা বাসার লোকজনের সবাই মনে করে আমাদের মাঝে রিলেশন আছে, কিন্তু সত্যি কথা বলতে কোনো রিলেশন নাই। এরা শুধু আমি, বর্ষার আব্বু, ওর আব্বু আম্মু জানেন। আর আব্বু আম্মু আমাকে ভীষণ বিশ্বাস করেন। যদিও বর্ষার প্রতি দুর্বল, তবুও রিলেশন করতে চেয়েও পারে না। আর এতদিনের বর্ষা আমাকে কোনো দিন সরাসরি ভালোবাসার কথা মুখে বলে নাই, যদিও কাজে কর্মে সেই পিচ্ছি বয়স থেকেই প্রমাণ করে যে সে আমাকে ভালোবাসে কতটা। 1 বছর পর আমার ইন্টার পরীক্ষার রেজাল্টের দিন আমি খুব ভালো রেজাল্ট করি। কলেজের সবাই মিলে একটা পার্টি দিই। আর যেহেতু বর্ষা আমার সাথে যে লেজুরের মতো থাকে, সো বর্ষাও যায় আমার সাথে। তো আমার এক বান্ধবী মানে ক্লাসমেট অনেক আগে থেকেই আমাকে লাভ করতো। সে আমার সাথে কথা বলতেছে। বর্ষা একটু দূরে দাঁড়িয়েছিল, ও সব শুনতেছে। মেয়েটা এক পর্যায়ে আমাকে প্রপোজ করে বসে, আমার হাত ধরে ফেলে। আর তা দেখে বর্ষা প্রচুর পরিমাণে রেগে যায়। আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে কান্না করতে করতে পার্টি থেকে বের হয়ে আসে। আমি ওর পিছু পিছু চলে আসি। বাসে এসে সেই আগের পাগলামো শুরু করে, সামনে যা পাচ্ছে তাই ভাঙচুর করতে থাকে। আমি এসে বর্ষাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হই। বর্ষা আমার কোনো কথাই শুনতেছে না। ওর এক কথা, আমি কেন ওই মেয়েটার সাথে কথা বললাম? আমি বোঝানোর চেষ্টা করতেছি যে বান্ধবী যদি আমার সাথে কথা বলে তাহলে কি আমার কথা বলা উচিত নয়। আর ও যেভাবে প্রপোজ করবে তা আমি কল্পনাও করি নাই। আর করেছে তো করেছে, তাই কি আমি তো রাজি হইনি? তাহলে সমস্যা কোথায়? কিন্তু সে কে শুনেছে কার কথা? অনেক চেষ্টা করার পরও যখন রাগ কমাতে পারলাম না, তখন নিজে উল্টো রাগ করে চলে আসি। পরের দিন থেকে আর কথা বলে না। এখন বর্ষা ঘুরে আমার পিছু পিছু আমার রাগ কমানোর জন্য আমি ইগনোর করে চলি। 4-5 দিন পরে সুমিত আসে। ভাইয়া এখন বড় হয়েছ, যথেষ্ট বুদ্ধি হয়েছে, আর ইন্টার কমপ্লিট করেছো। সো এখন আমার মনে হয় পড়াশোনার পাশাপাশি এটা জব করো আর বর্ষার সাথে রিলেশন রাখতে পারো, কারণ এখন আমার আর কোনো সমস্যা নেই, যে কোনো সময় বিয়ে করতে পারবে। প্লিজ ভাইয়া, মেয়েটাকেও আর কষ্ট দিও না। আমিও চিন্তা করে দেখলাম ঠিকই তো বলেছে, আর কত কষ্ট দিব। তাই একটা সরকারি দপ্তরে অ্যাপ্লিকেশন জমা দিলাম। আর কয়েকদিনের মাঝেই চাকরিটা হয়ে গেল। চাকরিটা ফরেস্ট অফিসে। যেহেতু আমার খালু চান ফরেস্ট অফিসার, সেহেতু চাকরিটা পেতে কোনো সমস্যা হয় নাই। চাকরিটা পেয়েই চিন্তা করলাম আজ বর্ষার সাথে সব রাগ ঝগড়া মিটিয়ে ওর সাথে নতুন একটি সম্পর্কের বাঁধনে বেঁধে নিব, ভালোবাসার সম্পর্ক। আর চাকরি পাওয়ার প্রথম খবরটা বর্ষাকেই দিব। তাই বাসার একটু দূরে থেকে সুমিতকে পাঠিয়ে দিলাম বর্ষাকে নিয়ে আসার জন্য আমার কাছে। সুমিত কথা মতো চলে গেল। আর সুমিতকে এটা বলে দিলাম যে আমি বর্ষাকে যে ডেকেছি তা যেন কেউ না জানে।
সুমিতকে বলতেই বর্ষা ওর রুমে গিয়ে সাউন্ড বক্সে ডিজে গান প্লে করে সম্পূর্ণ সাউন্ড বাড়িয়ে দিয়ে বাসার উঠানে পাগলামি নাচ শুরু করে দিল। এতটা সাউন্ড দিয়েছে যে আমি মোটামুটি হাফ কিলোমিটার দূরে থেকেও শুনতে পাচ্ছি, যদিও তখন বুঝতে পারি নাই যে কে গান বাজাচ্ছে। বাসার সবার কানের পর্দা ফেটে যায় অবস্থা। সবাই দৌড়ে নিচে উঠানে চলে আসে, এসে তো থতমত ও বোকা বনে যায়। একটু আগেও যে মেয়ে কান্নাকাটি করলো প্লাস বিষণ্ণ মনে বসেছিল, সে হঠাৎ করেই এমন করতেছে কেন? সবাই প্রশ্ন করতেছে, কিন্তু বর্ষা কোনো উত্তর না দিয়ে ওর নাচানাচি কন্টিনিউ করেই যাচ্ছে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বর্ষা। কারোর কথাই ওর কান পর্যন্ত মনে হয় যাচ্ছেই না। অনেক সময় নাচানাচি পাগলের মতো উল্লাস করে পরে বলে উঠল, আজ আমি পৃথিবীর সবচেয়ে বেশি খুশি মানুষ। আজ আমি সবার চেয়ে প্রিয় জিনিসটাকে আপন করে পেতে যাচ্ছি। আমার মতো এতটা সুখী অন্তত আজকের জন্য কেউ হতে পারবে না। একটু আগেও তো মনমরা করে বসেছিলা, এই একটু সময়ের মধ্যে কেমন হলো যে পাগলের মতো গান প্লে করে সম্পূর্ণ সাউন্ড বাড়িয়ে দিয়ে নাচানাচি করতেছো? আচ্ছা, তুমি কি আবার পাগল টাগল হলে নাকি? ওই, আমার মনে হয় বয়সারে জিন্না ধরছে, তাড়াতাড়ি কেউ হুজুর ডেকে নিয়ে আসেন। কি যে বলে না আপু, ও তুক্কু আপু না খালামণি। আমাকে কেন জিনে ধরতে যাবে? আমি নিজেই তো একটা জিন পড়ি। কারোর সাধ্য আছে আমার সামনে আসার? তবে একেবারে যে ভুল বলেছ তা না, মাই ডিয়ার খালামণি। ওই, তোমরা কেউ হুজুরের কাছে যাচ্ছ না কেন? সত্যি সত্যি বসেকে জিনে ধরেছে না হয় কি? আর আমি হই আপু, আমাকে খালামণি বলে ডাকতো। এটা কি হলো রে? এত সুন্দরী মেয়েটাকে জিনে ধরলো? কত করে বললাম যে সন্ধ্যার পরে বাহিরে বের না হতে, কিন্তু কে শোনে কারোর কথা? আর আজ তার খেসারত দিতে হচ্ছে। দাদ কি যে বলো না খালাম্মা, আমাকে কেন জিনে ধরতে যাবে? তোমার ভাগিনা থাকতে অন্য কারো চান্স আছে নাকি? কথাটা শোনার সাথে সাথেই তো সুমিতের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এত সেভ করে কথাটা বললো, আর বর্ষা কিনা হাতে হাড়ি ভাঙতেছে। উপস্থিত সবাই হতবাক হয়ে বসে পড়লো। এমন কথা সরাসরি কোনো মেয়ে ছেলের খালাম্মার কাছে বলতে পারে? যদিও বর্ষা কেমন তা সবাই জানে, কিন্তু খালামণির মাথায় আকাশ ভেঙে পড়লো। নিজেকে কোনো মতো সামলে সুমিতের দিকে আগুন ধরানো চোখে তাকিয়ে বর্ষাকে জিজ্ঞেস করলেন, আমার ভাগিনা মানে কৌশিক ধরেছে বলে কি বোঝাতে চাচ্ছ? মানে কৌশিক আমাকে ভালোবাসে। কৌশিক কি তোমাকে বলেছে যে ও তোমাকে ভালোবাসে? তাদের জাত চেপে কটমট করে করে কথাটি বলল খালামণি। বলে নাই, তবে বলবে এখন। এখন বলবে কেমন করে? কৌশিক তো বাসায় নাই। নাই যে তা আমি জানি। আরো বাইরে জায়গায় আমার জন্য অপেক্ষা করছে, আর আমাকে সেখানে যেতে বলে সুমিতকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমি শিওর যে ও এখন আমাকে প্রপোজ করবে, না হলে ও বাসায় বলতো। আমি আজ খুব হ্যাপি আপু। ও সরি হবু খালা শাশুড়ি। এটুকু শুনেই সুমিত খালামণির নাড়াচাড়া দেখে কোনো মতে চান নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। আর এদিকে আমি সুমিত ও বর্ষার জন্য বটগাছের নিচে বসে অপেক্ষা করতেছি। ধ্যাৎ, একটা শুভ কাজ করবো আর সুমিত স্যারাটা এখনও আসতেছে না। খুব রাগ হচ্ছে সুমিতের ওপর। জীবনে প্রথম কাউকে প্রপোজ বা ভালোবাসার কথা জানাবো, তাও আবার যাকে গত 3 বছর ধরে ভালোবেসে আসতেছি। আমি খুব এক্সাইটেড যে যখন আমি বর্ষাকে আমার ভালোবাসার কথা বলবো তখন ওর মুখের এক্সপ্রেশন কেমন হবে তা ভেবেই কেমন যেন হাসি পাচ্ছে। আচ্ছা, আমি বলার পরেই খুশি হয়ে তো আবার মরে যাবে না? না না, কী সব ভাবে আমি এসব? মরবে কেন আমি এখানে থাকতে? আচ্ছা, ও কি আমাকে জড়িয়ে ধরবে, কিস করবে কি? আর যদি জড়িয়ে ধরে তবে আমিও ধরবো আর এটা কিসও করবো। এসব ভাবতেছি আর পাগলের মতো মুসকে মুসকে হাসতেছি। আবার কেমন যেন ভয় ভয় কাজ করছে। আমি কি বলতে পারবো সব? আরে না পারলে নাই, সুমিত আছে না, ওই বলে দিবে আমি না পারলে। হঠাৎ করে চিৎকারের আওয়াজে ভাবনা ছেদ পড়লো। তাকে দেখি সুমিত পানপনে দৌড়ে আসতেছে আমার দিকে, আর পেছনে খালামণি। কি ভুল দেখলাম নাকি? আসার কথা তো বর্ষার, কিন্তু খালামণি কেন? ভালো করে চোখ ডলে দেখলাম, না সত্যিই তো খালামণি। আর যেভাবে দৌড়ে আসতেছে তাতে আমার কেমন যেন হার্টবিট বেড হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। কারণ খালামণির হাতে একটা হাল চাষ করার অস্ত্র আছে। এটাতে নতুন সংযোজন করা হয়েছে। আগে ছিল ঝাড়ু আর এখন হাতে লাঠি। ওরে বাবারে, আমি শেষ। সুমিত কাছে এসেই বলতেছে, মার খাওয়ার ইচ্ছা না থাকলে এখান থেকে উঠে আমার পিছনে পিছনে দৌড়াতে থাক।
কিন্তু কেন, কি হয়েছে? আর বর্ষা কোথায়? বসার গোষ্ঠী কিলাই, এখন নিজের যান বাঁচাও, পরে সব বলতেছি। সুমিতের কথা শুনে আমি ওর পিছু পিছু দৌড়াতে থাকলাম। দৌড়াতে দৌড়াতে সব খুলে বলল। শুনে মাথা হ্যাং হয়ে গেল। এটা কোনো কথা হতে পারে? বর্ষা আমার সব মান সম্মান নিয়ে চিনিমিনি খেললো এভাবে? ওর কি কমন সেন্স বলতে কিছুই নাই? ওর কি কোনো বুদ্ধিশুদ্ধি হয় নাই? এমন পাগলের সাথে প্রেম তো দূরের কথা, আর কোনো দিন কথা বলবো না। আমার সব মিটে গেছে। আর এদিকে খালামণি আমাকে পুরো মহল্লায় দৌড়াচ্ছে। না, এভাবে ওনাকে দৌড় করানো ঠিক হচ্ছে না। তাই নিজে থেকেই ধরা দিলাম। কিছু বলার সুযোগ না দিয়ে দুজনকে হাতে থাকা লাঠি দিয়ে ইচ্ছা মতো পেদাইলেন। ব্যথার চেয়ে লজ্জা ও রাগ বেশি হচ্ছে। খালামণি, আগে কথাটা তো শোনো। তোর কোনো কথাই শুনবো না। তুই আমার সব স্বপ্ন, বিশ্বাস, মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিস। আজকের এই দিনটা দেখার জন্যই কি, বাসার এতগুলো মানুষের সামনে লজ্জিত হওয়ার জন্যই কি আমি তোরে এতদিন ধরে নিজের ছেলের মতো মানুষ করেছি? তুই যদি নিজের ছেলে হতি তবে আজ তোকে আমি মেরেই ফেলতাম। সত্যি, পর কখনো আপন হয় না। যদি আপন হতি তবে কখনো আমাদের মান সম্মান নিয়ে এমন ছিনিমিনি খেলতে পারতি না। দুনিয়াতে কি প্রেম করার জন্য মেয়ের অভাব পড়েছিল যে বর্ষার সাথে প্রেম করতে যেতে হবে তোর? খালামণির মুখের উপর কথাটা শোনার পরে নিজের চোখের পানি হাতে ধরে রাখতে পারলাম না। সেই কবে বাবা মা মারা গেছে, একটা পারের জন্য খালু বাবা মায়ের অভাব বুঝতে দেয় নাই। যখন আগে কষ্ট পেতাম বাবা মায়ের জন্যে, তখন খালামণি বলতেন, খালাম্মা মানে মা, কখনো এসব ভেবে কান্নাকাটি বা কষ্ট পাবে না। ওনারা ইন্তেকার করেছেন, তুমি শুধু ওনাদের জন্য মন থেকে দোয়া করে যাবে। আর আমি আজ থেকে তুমি আমার সুমিতের মতোই আপন ছেলে। আর আজ বর্ষার জন্য আপন থেকে পর হয়ে গেলাম। খুব কষ্ট হচ্ছে। আমি কোনো মতেই নিজেকে সামলে নিয়ে খালামণিকে বললাম, খালামণি, কি বলবো ভেবেই পাচ্ছি না। তবে তোমরা আমাকে আপন পর যাই ভাবো না কেন, আমি সবসময় তোমাদেরকে আপন মনে করেই থাকি। আর আমার আজকে ব্যবহারের জন্য আমি সত্যিই লজ্জিত। আসলে আমার এক ফ্রেন্ড বর্ষাকে লাভ করে, তাই সেই ফ্রেন্ডের সাথে দেখা করানোর জন্য বর্ষাকে এখানে ডেকেছিলাম। আর আমার যেহেতু একটা চাকরি হয়েছে, তাই সবাই মিলে একটা ট্রিটের অ্যারেঞ্জ করেছি। বর্ষা তো সবসময় আমার সাথেই থাকে, আর কিছুদিন যাবৎ আমি ওর সাথে কথা বলি না, তাই নিজে থেকে ডাকতে পারি নাই। তাই সুমিতকে দিয়ে ডেকে পাঠিয়েছি। টিটো হলো, সাথে আমার ফ্রেন্ড বর্ষার সাথে দেখা ও কথাও বলতে পারলো, সেই জন্য এত কিছু। কিন্তু দেখো আমার কি কপাল, ডাকলাম মনে হয় কিসের জন্য, আর করলো নাটা কি। আচ্ছা, আমি আর কিছু বলতে চাই না। যেখানে তুমি আমাকে ভুল বুঝতেছো, সেখানে আর কোনো কথা বাড়াতেই চাই না। শুধু এটুকু বলতে চাই, তোমাদের মান যাবে এমন কোনো কাজ আমি কখনো করব না। আর আজ থেকে আমি ওই বাসায় যাব না। আমি এখন থেকেই যেদিকে দু চোখ যায় চলে যাব। আর কোনোদিন তোমার কোনো লজ্জার কারণ হব না। মনে যা এসেছে সব সত্যি মিথ্যা বলেই ঘুরে হাঁটা শুরু করে দিলাম। ওর দিকে পিছনে ফিরে দেখি অভিনয় কাজে দিয়েছে। খালামণি কান্নাকাটি করতেছে আমার চলে যাও, আর তার এমন ভুল বোঝার কারণে। এদিকে সুমিত আমার বলার কথার সুর টেনে যা পারতেছে তাই বলতেছে, যেমন, সি সি সি, আমু তুমি এমন করে সত্যিটা যাচাই না করে ভাইয়াকে মারতেও ভুল বুঝতে পারলে? তুমি জানো না ভাইয়া কেমন মানুষ। তোমার কি ভাইয়ের উপর কোনো কনফিডেন্স নেই? তুমি কি বোঝো না ভাইয়া তোমাকে কতটা সম্মান করে, তোমার কথা কতটা মানে? আর তুমি কিনা সামান্য পেশায় নিয়ে এভাবে? সি সি সি, তোকে মা বলতেও আমার লজ্জা হচ্ছে। একটা এতিম ছেলে, যার পিতামাতা কেউ বেঁচে নেই দুনিয়াতে, তাকে তুমি এভাবে কষ্ট দিতে পারলে? যাক বাবা, সুমিত যে পাক্কা অভিনেতা, আর পাক্কা অভিনয়ে সে 10-এ 10 পাবে, তার বলার অপেক্ষা রাখে না। সাব্বাস মেরা ভাই, দেখতে হবে না ভাইটা কার। অভিনয়ে খালামণির রাগ পানি হয়ে গেল। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে পড়ল। বাবা কৌশিক, আমার ভুল হয়ে গেছে। না জেনে শুনে এমনটা করা ঠিক হয় নাই। আমাকে দয়া করে মাফ করে দে। সি সি সি, খালামণি কী বলছে এসব? তুমি আমার মায়ের মতো, তুমি কি কোনো ভুল করতে পারো? ভুল তো আমার হয়েছে। বর্ষাকে এভাবে এখানে ডাকা আমার ঠিক হলো না। যা হবার তা হয়ে গেছে, এখন প্লিজ লক্ষ্মী ছেলের মতো বাসায় চলে আয়। আমি প্রথমে একটু নানা করলেও পরে ঠিকই চলে আসি। আর মনে মনে শপথ করি বর্ষার সাথে কখনো কথা বলবো না। আমি বাসায় ঢুকতে যাব, ঠিক তখনই বর্ষা আমার পথ আগলে দাঁড়ায়। সাথে মুখে মুচকি মুচকি শয়তানি মার্কা হাসি, যা দেখে আমার শরীর জ্বলতেছে। মন চাইতেছে ধরে মারি একটা আচার। আসলেই এত রাগ উঠতেছে যে বর্ষাকে মেরে ফেললেও রাগ কমবে না।
আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ভিতরে চলে যাই। বর্ষা গেটের সাথে লেগে পড়ে যায়, আর তাতে ওর হাত কেটে রক্ত ঝরছে। তবে তাতে ওর নজর নেই। ও আমার এমন ব্যবহারে অবাক ও হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখে মুখে মায়া ও কিছু হারানোর ভয়। বোঝা যাচ্ছে যে ও মোটেও খুশি না। আমি বর্ষা দিকে একবার তাকিয়ে দেখি যে রক্ত ঝরছে, আর তা দেখি আমার কেমন যেন কষ্ট লাগছে। কিন্তু না, আর মায়ে পড়া যাবে না। তাই দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে আসি। আমার চলে আসাতে বর্ষার ভয় আরও বেশি চেপে বসে। আমার পেছনে পেছনে আসতে থাকে আর আমার নাম ধরে ডাকতে থাকে। ওর কথাতেও ভয় ও কষ্ট মিশ্রিত। কথা বলতে কেমন যেন আটকে আটকে যাচ্ছে। আমি আমার রুমে এসে দরজা বন্ধ করে দেই, আর বর্ষা দরজার ওপার থেকে ডুকরে ডুকরে কাঁদতেছে আর বারবার আমাকে ডাকতেছে। অনেকক্ষণ অপলক দৃষ্টিতে জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ও ডেকেই যাচ্ছে। না, আর সহ্য হচ্ছে না বর্ষার ডাকা ডাকি। তাই রুম থেকে বের হয়ে আসি। কৌশিক, তুই এমন করতেছিস কেন? আমি কি কোনো ভুল করলাম? কি ভুল? ভুল বলতে কি তোর ডিকশনারিতে কোনো ওয়ার্ড আছে নাকি? তাহলে এমন করতেছিস কেন? তুই না কি যেন বলবি বলেছিলি, আর এখন এত ডাকতেছি তুই কোনো কথাই বলতেছিস না। কথা? কেন কথা বলে না? তাই তো বুঝোস না কেন কথা বলে না? তুই কি নেকা? একা হব কেন? আর কি বুঝবো আমি কি করেছি? তুই কি করছো তা বোঝো না? আমাকে বলতে হবে কি করছো? আসলে আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল তোর মতো মেয়ের সাথে কথা বলা, চলাফেরা করা। যে ভুলের জন্য আজ আমি সবার কাছে হাসির পাত্র, নিজের খালাম্মার কাছে পর। আমি আর একই ভুল বারবার করতে চাই না। বর্ষা, আমার একটা উপকার করবি? এমন করে কথা বলতেছিস কেন? আমি কি করলাম তাই তো বুঝতেছি না। আর হ্যাঁ বল, আমি তোর জন্য কি করতে পারি? আমি তো আমার জীবনটাও তোর জন্য দিয়ে দিতে রাজি আছি। তোর জীবন দিতে হবে না, শুধু তোর এই মুখটার আর কোনোদিন আমাকে দেখাইস না, আর কোনোদিন আমার সাথে কথা বলার চেষ্টা করিস না। প্লিজ এই উপকারটা কর। আমার কথা শুনে বর্ষা ধপাস করে ফ্লোরে পড়ে যায়। কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে নির্বাক ও মায়ামাখা ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। বর্ষার চোখের দিকে তাকানো যাচ্ছে না। চোখ লাল টকটক হয়ে গেছে। চোখের কোণে জলগুলো ওর ভিতরে আত্মশিক্ষের আভাসগুলো প্রমাণিত করতেছে যে কোনো সময় বাঁধ ভেঙে পুরো পৃথিবীকে ভাসিয়ে দিতে পারে। তুই সত্যি আমাকে ভালোবাসিস না? ভালোবাসা? ভালোবাসা? আমি ভালোবাসবো তাও আবার তোর মতো একটা গর্দ পাগলি ফালতু মেয়েকে? এটা তুই কেমন করে ভাবলি? তুই কি কখনো আমাকে লাভ করিস নাই? লাভ? লাভ করেছিলাম, আর করেছিলাম বলেই আজ আমার এই অবস্থা। যদি তোর মতো মেয়েকে ভালো না বাসতাম তবে আজ এমন নির্লজ্জের মতো এতগুলো মানুষের সামনে মার খেতে হতো না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল অধ্যায়ের নাম বর্ষা, মানে তুই, যার ন্যূনতম কমন সেন্স বলতে কিচ্ছু নাই, যার মাঝে পার্সোনালিটি বলতে কোনো শব্দ নাই, যার মাঝে বুদ্ধির লেশ মাত্র নেই। এমন মেয়েকে ভালোবাসাটা শুধু বোকামি না পাপও বটে। আমি আর সেই পাপ করতে চাই না। আসলে আমি বেশি খুশিতে বেশি এক্সাইটেড হয়ে এমনটা করে ফেলেছি। আসলে এর পরিণতি যে এমন ভয়ঙ্কর হবে তা আমি বুঝতে পারি না রে। কি বোঝস নাই তুই? বাড়ি ভর্তি লোকজনের সামনে প্রপোজ করার আগে তার ঢাকঢোল পিটিয়ে বলা, ভালোবাসা কথা মনের কথা চেপে না রেখে তা হাটে হাড়ি ভাঙা, নাকি আমাকে সবার সামনে ছোট করা, কোনটা বুঝোস নাই? আচ্ছা তুই নিজেই বল, তুই যা করেছিস তাকে কোনো ভালো মানুষের কাজ করেছিস? পাগল না হলে কি কেউ এমন কাজ করতে পারে? তুই নিজের মনকে জিজ্ঞেস করে দেখ, তুই যে কাজ করেছিস এতদিন পর্যন্ত, তারপরেও কি তোর মতো মানুষের ভালোবেসে ঘরে বাধা যায়? সত্যি আমি বুঝে করি নাই। প্লিজ এবারের মতো মাফ করে দে, আর কোনোদিন এমনটা হবে না। আসলে তুই বর্ষা আর কোনোদিন হবে না, তাই না? আচ্ছা বলতো, এই কথাটা কতবার তুই কতদিন আমাকে বলেছিস? ভুল একবার দুইবার করলে তা ভুলের কাতারে পড়ে আর তা ক্ষমার যোগ্য, কিন্তু একই ভুল যখন 3-4বার হয় আর ভুল থাকে না, অন্যায় পরিণত হয়। আর তুই তো হাজার হাজার বার ভুল করেছিস। আসলে আমারই ভুল, তা না হলে আগেই আমার শুধরানো উচিত ছিল। আগে শুধরালে এমন দিন সামনে আসতো না। কুকুরের লেজ যেমন সোজা হয় না, তেমনি তুইও কোনো দিন শুধরাবি না। তাই আমি নিজেকে শুধরিয়ে নিতে চাই। আজ থেকে তোর মাঝে আমার সব শেষ। হ্যাঁ, এইখানে শেষ। আর কোনো কথা বাড়াতে চাই না। প্লিজ, তুই তো আমার কাছে বারবার মাপ চেয়েছিস, আমি একবার তোর কাছে মাপ চাই। প্লিজ আমাকে মাপ করে জীবনের প্রথম কোনো চাওয়াটাকে পূরণ কর প্লিজ। আর নেক্সট টাইম আমার সাথে কথা বা তোর মুখটা দেখাতে আসিস না।
আর আমি এমনিতেই বেশি দিন এই বাসায় থাকবো না, চলে যাব অনেক দূরে। প্লিজ, যে কটা দিন আছি আমার কষ্টের কারণ হইস না, প্লিজ প্লিজ প্লিজ। যদিও কথাগুলো বলতে আমার খুব কষ্ট হচ্ছিল, তবুও কিছু করার নাই। এমন মেয়েকে আর যাই হোক বিয়ে করে ঘর বাঁধা যায় না। জানি বর্ষাও খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, এটা মানতেই হবে। আর আমি জানি এই চান্সে যদি বর্ষা নিজেকে শুধরিয়ে নিতে পারে, আমি জানি বর্ষা তা করেই দেখাবে। সব পাগলামো বন্ধ করে আমি যেমন বর্ষাকে চাই এমন কিছু হয়ে সামনে আসবে, আর সেদিন আমি বর্ষাকে আপন করে নিব। এটা বর্ষার জন্য আমার লাস্ট ডোজ। আর এতদিন কষ্ট হলেও আমাকে মেনে নিতেই হবে, আমার জন্য, আমার বর্ষার জন্য, আমাদের ভবিষ্যতের জন্য এটুকু স্যাক্রিফাইস করতেই হবে। আমি যদি আগেই মতোই বর্ষার সাথে বিহেভ করি, তাহলেও কখনো নিজেকে পাল্টে নতুনভাবে তৈরি করবে না। বর্ষা এখনও কেঁদেই যাচ্ছে, আর যা আমার কাছে মোটেও ভালো লাগতেছে না। সত্যি কথা বলতে আমি ভিতর থেকে কখনো বর্ষার কান্না সহ্য করতে পারি না, নিজেকে ধরে রাখতে পারে না। তাই যেখান থেকে চলে আসি এক বন্ধুর বাসায়। আসার পর অবশ্য বর্ষা বেশ কয়েকবার কল করেছিল, আর আমি পিক আপ করি নাই। থাক না, কিছুদিন এমন করে নিজেকে ঝুলিয়ে নিক, তাই আমি ফোন বন্ধ করে থাকি। 3 দিন কেটে যায়, বন্ধুর বাসাতেই আছি। বাসে আগেই বলে এসেছিলাম যে এক বন্ধুর বাসায় বন্ধুর ভাইয়ের বিয়েতে যাব, আর সেখানে 3 দিন থাকবো। সাথে সুমিতকেও নিয়ে এসেছি, যদিও কোথায় তা পড়ে আসি নাই। এখানে আসার পর দুজন ফোন বন্ধ করে রাখি, তাই আর বাসার কারোর সাথে কথা হয় নাই। 3 দিন পর সকালে যখন ফোন অন করে ফোনে মেসেজ আসে, মেসেজগুলো দেখে আমার পুরো পৃথিবী ওলটপালট হয়ে যায়। বর্ষা সহ শুভ ভাইয়ের প্রায় 250+ SMS, যার মাঝে বর্ষা প্রায় একাই 240+ SMS, শুভ ভাই ও লাস্ট SMS প্রায় একই ধরনের লেখা। আর তাদের লেখা আজ রাতেই নাকি বর্ষার বিয়ে। ম্যাচটা সিন করেই ধপাস করে পড়ে যায়। সুমিত তখন কাছেই ছিল, ও কিছু না বুঝে আমাকে টেনে তোলার চেষ্টা করে, আর আমি কান্না মাখা কণ্ঠে হাতে থাকা ফোনটা সুমিতের দিকে বাড়িয়ে দেই। সুমিত মেসেজটা পড়ে আমার মতোই পড়ে যায়। পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেছে, আমার নিঃশ্বাস যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছিল যে এখানে অক্সিজেনের পরিমাণ কমতে শুরু করেছে, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আমার মুখের ভাষা যেন কেউ কেড়ে নিয়েছে, আমার মুখ দিয়ে হাজার কষ্ট করেও কোনো কথা বের করতে পারছি না। সুমিত আমার অবস্থা বুঝতে পেরে শুভ ভাইকে কল করে শিওর হওয়ার জন্য, আর শুভ ভাই একই কথা বলেছে বর্ষার আসবে। আর আমি সেদিন ওখান থেকে চলে আসার পর একটা পার্থপক্ষের লোকজন আসে বর্ষাকে দেখার জন্য, আর তারা বর্ষাকে দেখেই পছন্দ করে। আর বর্ষার পরিবারের সবাই নাকি ছেলেও তার বাড়ির সব দেখে আসে পরের দিন, এবং বর্ষার পরিবার থেকেও পছন্দ করে ছেলেও তার পরিবেশ। আর এই কথাটা যখন বলার জন্য বর্ষা আমাকে বেশ কয়েকবার কল করে, কিন্তু কোনোভাবেই আমাকে পায় না ফোনে। আর আমি যেহেতু কোথায় এসেছি কাউকে বলে আসি নাই, সেহেতু সরাসরি দেখা বা কথা বলার মতো কোনো চান্স নেই। আর এক পর্যায়ে বর্ষা আমার উপর রাগ করেই বিয়েতে রাজি হয়ে যায়। আর এটাও বলে আকাশ মামা নাকি বর্ষার আব্বু আম্মুকে অনেক বোঝানোর চেষ্টা করে বিয়েটা না দেওয়ার জন্য, কিন্তু ওনারা নাকি মানেই নাই। আমি আর এক মুহূর্ত দেরি না করে চলে আসি। আসার পথে সুমিতার আমি অনেক প্ল্যান করি যে যেভাবেই হোক না কেন এই বিয়েটা আটকাতে হবে। আর আটকানো খুব একটা ঝামেলা হবে না, কারণ ওই বর্ষাকে আমার ভালোবাসার কথা বললেই ওই সব করবে। কিন্তু বাড়িতে এসে দেখি সবাই খুব আনন্দে উল্লাস করতেছে বিয়েকে ঘিরে। আর জীবনের প্রথম বর্ষার আব্বু আম্মুকেই এতটা খুশি হতে দেখলাম। আমি ভেবেছিলাম যে আমি আসতেই মনে হয় ওনারা রাগ বা অসন্তুষ্ট হবেন, কিন্তু আমাকে দেখে ওনারা বেশ খুশি হয়েছেন। আর এতটা খুশি যে আমাকে জড়িয়ে ধরে বলতেছে, কৌশিক, আমি আমার দেখা সবচেয়ে ভালো বোনের মতো মানুষ। তুমি যে আমার কতটা উপকার করেছো তা ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি তোমার তুলনা হয় না। তুমি এমন একটা ছেলে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। বর্ষা তোমাকে এতটা ভালোবাসার পরেও যে তুমি আমাদের মান সম্মানের কথা চিন্তা করে ওর মতো ভুল করো নাই, তা যে কীভাবে তোমার মহৎ মনের প্রশংসা করবো সেই ভাষা আমার জানা নেই। শুধু এতটুকুই বলবো যে আল্লাহ পাক যেন তোমার মঙ্গল করেন। ওনার কথা শুনে জীবনের সবচেয়ে বড় শট খাই। ওনারা আমাকে কতটা বিশ্বাস করেন, আর আমি কিনা ওনাদের বিশ্বাস নষ্ট করে দেওয়ার প্ল্যান প্রোগ্রাম করতেছি। সি আমি নিজেকে নিজের স্বার্থের জন্য এতটা নিচে নেমে গেছি। বিয়ে সব ঠিকঠাক, আর আমি কিনা তা বেঁচে দিতে এসেছি।
না, এতটা নিচু মনের মানুষ আমি হতে পারবো না। থাক, আমার ভালোবাসা না হয় আমার মাঝেই সীমাবদ্ধ থাকুক। ভালোবাসলে যে তাকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। একজনের ভালোবাসা না হয় হারিয়ে সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো। তাই ব্যাগগুলো গুছিয়ে চলে আসতে চেয়েছিলাম, কিন্তু বর্ষার আম্মুর কাছে ধরা খেয়ে যাই। আসলে উনি কিছুটা বুঝতে পেরেছেন যে আমি বেদটা মেনে নিতে পারতেছি না। পরের কাহিনীটা তো আপনারা জানেনই। তবে আমি যতক্ষণ পর্যন্ত ওইখানে মানে বিয়েতে কাজ করেছি ততক্ষণ পর্যন্ত বর্ষা আমার দিকে অবাক নয়নে চেয়েছিল। আমি জানি ও শুধু আমার একটা ইশারার অপেক্ষা ছিল যে আমি ইশারা করব আর ও সব কিছু শেষ করে আমার বুকে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু বিশ্বাস আর ভালোবাসার মাঝে যে আমি নিজের ভালোবাসাটাকে কবর দিয়ে আছি, কিন্তু সেখানে থেকে নিজের কষ্ট ভালোবাসার কষ্ট বাড়াতে চায় না। আর নিজের সামনে অন্য কাউকে কবুল বলে বর্ষার অনেক দূরে চলে যাবে তাও মানতে পারবো না। তাই নিজেকে দূরে রাখার জন্য বাসা থেকে এতটা দূরে এসে নিজের ভিতরে কষ্টটাকে নিকোটিনের বিষাক্ত ধোঁয়ায় মেরে ফেলার পিতা চেষ্টা করতেছি। সুমিতের কথায় ভাবনার ঘরে ছেদ পড়ল। সুমিত বলতেছে, ভাইয়া আরে কত কাঁপবা, চোখটা একটু খোলো এবার। আমি থাকতে আমার ভাই কষ্ট পাবে তা কি হতে দিতে পারি? তাই এখানে আসার আগেই আমার ভাইয়ের মুখে হাসি আনার জন্য সব রেডি করে এসেছি। এই কাজ হলো বলে ভাইয়া, ও ভাইয়া কাজ হয়ে গেছে। সুমিতের কণ্ঠে বিশ্বজয়ের হাসি, যা শুনে রাগে আমার শরীর কটমট করতেছে। আমি আছি কষ্টের মধ্যে আর ও ভাই হয়ে কিনা হাসতেছে। চোখটা মেরেই সুমিতের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আর একটা সিগারেট জ্বালালাম। আর এদিকে সুমিত হেসে যাচ্ছে আর বারবার আমার সিগারেট ফেলে দিতে বলছে। আমি দিলাম এক ধমক। আমি মারি নাই, আমাকে মেরেছে। পরপর তিনটে একসাথে। ভাবতেই অবাক হচ্ছি যে সুমিত আমাকে থাপ্পড় মারতে পারলো। দেবদাস হয়ে গেছোস না? প্রেমে ছেঁকা খেয়ে এখানে এসে দেবদাসের মতো সিগারেট খাওয়া আমি বের করতেছি। এ কি? এটা তো সুমিতের গলা না, এটা তো খালামণির কণ্ঠ। মানে সুমিত না, খালামণি আমাকে মেরেছে। কিন্তু কীভাবে সম্ভব? আচ্ছা, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? ভালো করে চোখ ডলে দেখি সামনে আকাশ মামা, বর্ষার আব্বু আম্মু, শুভ ভাই, খালামণি, খালুচান সহ আরও অনেকেই। হাতে আমার জ্বলন্ত সিগারেট। তবুও ভয়ের চেয়ে বেশি অবাক হচ্ছে যে ওনারা সবাই বের ওখানে থাকা বাদ দিয়ে এখানে কেন? ভাবতে ভাবতেই আবার ঠাস করি গালে আর একটা পড়লো। তবে এটা খালামণি না, এটা মেরেছে বর্ষার আব্বু। আমি ভেবেছিলাম যে তুই একটা মহৎ মনের মানুষ, ভেবেছিলাম তুই আমার অনেক বড় উপকার করেছিস, কিন্তু না, আমার ভাবনা ছিল ভুল। তুই যে এতটা আস্ত একটা পশু তা আমার জানা ছিল না। তুই নিজের মহান মানসিকতা দেখাতে গিয়ে আমার কলেজের টুকরো মেয়েটাকে মারতে বসেছিলি। তোর কোনো ভাব নেই, তোকে শাস্তি পেতেই হবে। তোকে সব সময় আপন মনে করতাম, কিন্তু তুই যে এতটা স্বার্থপর তা বুঝতে পারি নাই। নিজের স্বার্থের জন্য আমাদের সবাইকে পাপী করতে চেয়েছিলি, সারা জীবনের জন্য আমাদেরকে ছোট করতে চেয়েছিলি। তুমি কেমন করে ভাবলে যে তুমি একাই স্যাক্রিফাইস করে যাবে, আমাদের করুণা করবে, আর আমরা সবসময় মাথা পেতে নিব? নিজেকে এতটা মহান না করলেও পারতে কৌশিক। একটা বারের জন্য কি ভাবলে না এটা কি ঠিক করছো নাকি ভুল? এতে কি তুমি বর্ষা বা বর্ষার যার সাথে বিয়ে হবে সে কি কোনোদিন সুখী হতে পারবে? তুমি জানো না বর্ষা কেমন, ও কতটা তোমাকে লাভ করে? ওর মনে কি কখনো অন্য কেউ জায়গা দখল করে নিতে পারবে কিনা? ও কি কখনো কাউকে ওর মনে থাকা তোমার জায়গা দিতে পারবে কিনা? আর যদি নাই দিতে পারে তবে সুখী হবে কিনা? তুমি তো বর্ষা আর ওর পরিবারের সুখের কথা চিন্তা করে নিজেকে আড়াল করতে চেয়েছ। তাকে তুমি আড়াল হলে কি সব ঠিকঠাক হয়ে যাবে? বর্ষা যে মনে তোমাকে রেখেছে, তাই মনে যখন অন্য কাউকে জায়গা দিতে পারবে না, তাকে ওই ছেলে বুঝবে না। যখন বুঝবে তখন কি আর বর্ষার সংসার থাকবে? আর যদি সংসার নাই থাকে তবে কি তুমি যাদের কথা চিন্তা করে, যাদের হাসি মুখ দেখার জন্য এত কিছু করলে, তারা কি হাসি মুখে থাকতে পারবে নিজের মেয়ের কষ্ট দেখে? আর যখন জানবে যে তুমি ওকে লাভ করতো আর তাদের বিশ্বাস নষ্ট না করতে তুমি এত কিছু করেছো, তখন তোমার প্রতি থাকা ওনাদের বিশ্বাস কোথায় গিয়ে ঠেকবে? ওনারা তোমার ভুলের জন্য তাদের মেয়ের কষ্ট মেনে নিতে বা তোমাকে মাফ করতে পারবে কি? কখনো না। তুমি অন্যায় করেছো, অনেক বড় অন্যায়, যার শাস্তি তোমাকে পেতেই হবে। আর তোমার একটা ভুলের জন্য আজ বর্ষা বিষকে আত্মহত্যার মতো যখন পাপ করতে গিয়েছিল। তোমার কোনো মাপ নেই কৌশিক, তোমার শাস্তি পেতেই হবে। কি বলেন শুভ ভাই? বর্ষা বিষ খেয়েছে মানে? বর্ষা কোথায় এখন? আমি বর্ষার কাছে যাব। প্লিজ শুভ ভাই, আমাকে বর্ষার কাছে নিয়ে চলুন।
কৌশিক, এতদিন তোমাকে কিচ্ছু বলে নাই, কিন্তু আজ না বলে পারতেছি না। তুমি সত্যি মানুষের কাছে পড়ো না। নিজের কষ্টটা না হয় আড়াল করে রাখলে, কিন্তু সেই কষ্টকে অন্য কারো আড়াল করার ক্ষমতা আছে কিনা তা একবার ভাবা উচিত ছিল না? তোমার বর্ষার কাছে যাওয়া হবে না, আগে শাস্তি, তারপর বাকি সব। আর সেই শাস্তিটা হলো বর্ষার সামনে যেতে পারবে, তবে তার আগে এই ড্রেস চেঞ্জ করে ভর বেশি যেতে হবে। আর আজ থেকে আমাকে বাবা বলে ডাকতে হবে। বাসায় যেতে হলে জামাই হয়ে যেতে হবে। আমি শুনি হাসবো না কাঁদবো বুঝতেছি না। আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তবে আমি বেঁচে আছি কিনা মরে গেছি তাও বুঝতে পারতেছি না। যদি বাস্তবে আর বেঁচেই থাকি তবে কি আমার মাথা নষ্ট হলো নাকি গান নষ্ট হয়ে গেল, নাকি ওরা সবাই পাগল হয়ে গেছেন? আমি কোনো কিছু বুঝতে না পেরে হা হা হয়ে করে ওনাদের সবার দিকে তাকিয়ে আছি। আর আমার এমন ব্যাকল হওয়া দেখি সবাই হো হো করে হেসে উঠলো। কি ভাইয়া, বুঝতেছো না তো? এখন বুঝতে হবে না, আগে বাসায় চলো। বর্ষা, ও সরি, ভাবি একা একা তোমার জন্য ওয়েট করতেছে। আর রাতে তো অনেক হলো। সুমিত, রাত অনেক হয়ে গেছে। কাদের সাহেব ওর বেশি দেরি করতে মানা করেছেন। তাড়াতাড়ি বরকে নিয়ে চলো, না হয় বর কোণে সব থাকবে বাট কাজ থাকবে না। রাইট, আমার বড় ছেলের বিয়ে যদি একটু মজা নাই করতে পারি তবে কি আর মেনে নেওয়া যাবে? আবার কৌশিক তো সাজাতেও হবে, তাই না? বলেই সবাই হো হো করে হাসতে শুরু করে দিল। ওনাদের কথার আগামাথা কিচ্ছু বুঝতেছি না, তাই সুমিত কানে কানে ফিস ফিস করে বলল, এই সুমিত, কি বলে সবাই? বিয়ে পর তো আবার আমি আর তোমরা বর্ষার কাছে থাকা বাদ দিয়ে এখানে কি করতে এসেছো? কি হচ্ছে সব? আমি তো কিছুই বুঝতেছি না। তোমার কিছু বুঝতে হবে না, বেশি প্যান প্যান না করে আগে বিয়েটা করো, তারপর সব বলবো। আর হ্যাঁ, তুমি ভাবলে কি করে যে তুমি কষ্ট পাবে আর আমি তোমার ভাই হয়ে তা মেনে নিব, নীরবে বসে থাকবো? তাই সব প্ল্যান প্রোগ্রাম করেই করেছি আমি মামা, আকাশ মামা, থুকু ভাই, সৌ ভাই, আর তোমার বর্ষা মানে আমার ভাবি। মাথায় কিচ্ছু ঢোকার আগেই বাসায় এসে পড়ি। আর আসার সাথে সাথেই আমাকে বর বেশি সাজিয়ে দেয় সবাই মিলে। আর বর্ষা তো আগে থেকেই সেজে গুজেছিল, আর কাজী সাহেব তো ছিলেন আগে থেকেই। তাই কোনো ঝামেলা ছাড়াই বিয়েটা কমপ্লিট হয়ে আর বর্ষার আমার মাথায় এখনো কিচ্ছু খেলতেছে না। কেমন যেন একটা স্বপ্ন ঘোরের মধ্যে ছিলাম, আর সে ঘোরের মাঝেই বিয়েটা করে ফেলি। এখন সব রিচুয়াল কমপ্লিট করে আমি, বর্ষা, সুমিত, আকাশ, শুভ আর আমার সেই 3 বন্ধু এক রুমে, তা আবার আমার পাশে ঘরে বসে আছি। আমাকে আর বর্ষাকে বিছানার উপর বসানো হয়েছে, আর বাকিরা সবাই সোফায় বসে আছে। আমি মাঝে মাঝে আর চোখে বর্ষাকে দেখতেছি। খুব সুন্দর, একদম পরীর মতো লাগতেছে, নীল পরী। যদিও বর্ষাকে এমনিতেই পরীর মতো লাগে, তার মাঝে বর্ষা নীল শাড়ি পরেছে, তাই মনে হচ্ছে আমার পাশে মনে হয় কোনো নীল পরি বসে আছে। ইচ্ছে করতেছে এভাবে চেয়ে চেয়ে সারাটা রাত জীবন কাটিয়ে দেই। ভাবতেই অবাক লাগছে বর্ষা এখন আমার বউ। কিন্তু একটা বিষয় খেয়াল করলাম যে বর্ষা একেবারের জন্য আমার দিকে তাকায়নি। বুঝতেছি বউ আমার রেগে আছে। সবাই আমার আর বর্ষার দিকে তাকিয়ে মেনকা শয়তানের মতো মুচকি মুচকি হাসতেছে। আমি এমনিতেই কিছু বুঝতেছি না যে কী থেকে হঠাৎ করে কী হলো। হঠাৎ করেই বিয়ে, তাও আবার যেই ছিল একে তো মাথা কিছুই ঢুকতেছে না, তার মাঝে আবার লজ্জা লজ্জা লাগতেছে। বউ আমার কত তো দূরে থাক, তাকাচ্ছে না, তার উপর আবার ওদের হাসি একদম সহ্য হচ্ছে না। কি ভাইয়া, বুঝতেছো না তো? তাহলে শোনো, তুমি যে ভাবকে কতটা লাভ করো আর কেউ না জানলেও তো আমি জানতাম। আর তুমি যে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছ তাও তো আমি জানি। আর তুমি তো বিয়ে ভেঙে দিতে এসেছিলে, কিন্তু সবার খুশির জন্য, তোমার সবার খুশি দেখে নিজের কষ্ট ভালোবাসা চাপা দিয়ে দাও, তা তো আমি জানি। তুমি নিজেকে আড়াল করে রাখা মানতে পারলেও আমি পারি নাই। তাই এখানে সবার সাথে প্ল্যান করি কিভাবে কি করা যায়, কিভাবে বিয়েটা আটকানো যায়। আর তার আগে দরকার ছিল ভাবিকে বোঝানোর যে তুমি কতটা লাভ করো তাকে, কারণ ভাবি মনে করে নিয়েছিল যে তুমি ওনাকে লাভ করো না। তাই সবার আগে ওনাকে ম্যানেজ করি আমি, কিন্তু ভাবি কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছিল না যে তুমি তাকে লাভ করো। সেখানে অবশ্য 3 দিন আগে তোমার লেখা ভাবির জন্য লাভ লেটার, যেটা আমার কাছে রেখেছিল, যেটা দিয়ে ভাবি সেই দিন প্রপোজ করতে চেয়েছিল, সেই লাভ লেটারটা আমি ভাবিকে দেখিয়ে বিশ্বাস করাই। আর ভাবি আমার হাতে লাভ লেটারটা পড়ে কান্নায় ভেঙে পড়ে আর বলে, তুমি যদি এতটাই ভালোবাসো তবে বিয়েটা কেন আটকাতে পারতেছো না? তখন আমি সব কাহিনী বলি, কেন তুমি ভাবিকে বলতে ও বিয়েটে আটকাতে পারতেছো না। পরে ভাবি বলে, তাহলে কেমন করে আটকানো যাবে বিয়েটা?
এখন তো সব শেষ হয়ে গেছে। তখন আমি ভাবিকে বুদ্ধি দিই যে বিয়ে পড়ানোর আগে আমার রেখে যাওয়া তার পাশের বোতল থেকে পানি খাবে, তাতে যাই থাকুক না কেন, আর তাকে বিষ খাওয়ার মতো অভিনয় করবে আর মুখ দিয়ে সেই পানি বের করবে। বাকিটা বাড়ির লোকজন বুঝে যাবে কিসের জন্য তাদের মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। তখন তারা না মেনে নিয়ে পারবে না, আর সেই কথা মতোই সব হয়। ভাবি একদম ফাঁকা অভিনেত্রীর মতো অভিনয় করে, আর ভাবি সেই পানিতে হুইলের ফাঁকি মিক্সড ছিল, যা ফেনা ফেনা বের করতে সাহায্য করেছে। হারামজাদা, তুই আমার বউটাকে শেষমেশ সাবানের ফাঁকি খাওয়াইলি? তোরে তো আমি... চুপ, নিজে তো কিছু ক্ষমতা রাখিস না। পারলো তো শুধু মহিলার মধ্যেও কান্না করতে, আবার আমি করেছি, তাতে আমার এছাড়া কিছু করার ছিল না। আচ্ছা ঠিক আছে, কিন্তু পরপক্ষকে কেমন করে সামনে নিলি? এটা আমার প্ল্যান ছিল। আমি সুমিতের কথা শুনে ভাইয়া আর শুভ ভাইয়াকে তখন বললাম যে বরপক্ষের খাবারের জামাল গোটা মিশাইতে, আর ওনারা সবাই আমার কথা মতো বাজার থেকে কিনে এনে জামাল গোটা মিশান, আর সেই খাবার খেয়ে সবাই শুরু হয়ে যায়। তুমি বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই সবার যেহেতু খাবার খেয়ে একসাথে টয়লেট শুরু হয়, তাই ওনারা কেঁপে যান আর আব্বুকে দোষারোপ করতে থাকেন যে আব্বু নাকি ইচ্ছা করে খাবারে জামালগুটা মিশিয়ে দিয়েছে। তা শুনে আব্বুও রেগে যান। আর এদিকে তো আমার অবস্থা জন্য এমনিতেই বিয়ে ভাঙার চেষ্টা করতেছিলেন, কিন্তু মান সম্মানের দিকে তাকিয়ে তা করতে পারতেছিলেন না। যখন ওই বরপক্ষের লোকজন বেশি রাগারাগি চেঁচামেচি শুরু করেন, তখন আব্বু আরো সুযোগ পেয়ে যান এবং বিয়েটা ভেঙে দেন। আর সুমিত আব্বুকে বলেন যে তুমিও আমাকে অনেক অনেক লাভ করো, বাট ওনাদের বিশ্বাস ও মান বাঁচাতে নিজের ভালোবাসাকে কোরবানি করে দিয়েছে। বাকিটা তো তুমি জানো। আমি বর্ষা ও সুমিতের বুদ্ধিমত্তা দেখে অবাক না হয়ে পারতেছি না, কিন্তু কি চালটাই না চাললো। বর্ষা যে এতটা চালাক তা আমার জানা ছিল না। তবে সবচেয়ে বেশি অবাক হলাম বর্ষার মুখে তুমি করে বলাতে। বেশ ভালো লাগছে, সত্যি আমি খুব হ্যাপি। ওরে আমার লক্ষ্মী বউটা রে, তুই যে এতটা বুদ্ধিমান তা আমার জানা ছিল না রে। আসলে তুমি করে বলতে কেমন যেন লাগতেছে। পরে সবার সাথে আরও অনেক মজার রং তামাশা করি। দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়। শো ভাই ইশারা দিয়ে সবাইকে বের হতে বললেন, কারণ হাজার হলেও আমার 500 রাত। ইশারা পেয়ে সবাই বের হয়ে যায়। আমি সবাইকে বিদায় করে ধন্যবাদ জানাতে রুমে থেকে বাইরে আসি। বের হয়ে সবাইকে জড়িয়ে ধরিয়ে আবেগে আপ্লুত হয়ে যাই। ধন্যবাদ জানাই সবাইকে, যদিও শুধু ধন্যবাদ দিয়ে তোদের ঋণ শোধ করা যাবে না। বিশেষ করে সুমিত ও আমার সুমন্দি। সুমন্দি বলতে কেমন যেন লজ্জা লাগতেছে। এদের ঋণ আমি আর কোনোদিনও বলতে পারবো না। ওরা সবাই ও আমাকে কনগ্রেচুলেশন জানালো। বন্ধুরা দূরে ডেকে নিয়ে এটি বুঝিয়ে দিল। বুঝলেন কি বোঝালো? আর আকাশ মামা দুঃখ মামা বলতে বলতে কেমন যেন এক সুমন্দি বলতে গেলে জিব্বা ঘুরে না। যাই হোক, সুমন্দি ভাই কি বললাম। সুমন্দি, তাহলে জোশপাট 2 শুরু হয়ে গেল, তাই না বড় ভাই? এখন তাহলে যান, আপনার বোন আবার একা একা বসে আছে, আমি না গেলে আবার রাগ করবে। তাছাড়া আমি আপনাকে কথা দিয়েছিলাম না যে বিয়ের 10 মাসেই আপনাকে মাওয়া বানিয়ে দিব? সেই কথাটা রাখতেই হবে না। তাই আর দেরি না করে আমার কাজ শুরু করে দেই। একদম কাজে অবহেলা করা যাবে না। হারামি, তুই কি কোনোদিন ভালো হবি না? তোরে তো আমি খাইছি। আমারে পরে খায়, আগে আপনার বোন কিছু মিষ্টি কি রেখে দিয়েছে আমার জন্য, সেইগুলোকে খেয়ে নেই। সবাইকে বিদায় জানিয়ে রুমে মানে পাশের ঘরে ঢুকতেই দেখি বৌমার এতদিনের সব রাগ একসাথে জমা করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হাই হাই, আমার লক্ষ্মী বউটা এখন পুরো পেতনি হয়ে গেছে। খুব ভয় লাগছে বর্ষাকে দেখে। মনে হচ্ছে যে কোনো সময় বোম ব্লাস্ট হতে পারে। না, আগে রাগ ভাঙাতে হবে। আমার লক্ষ্মী কিউট বউ, সুইট পাপ্পি বউটা কি আমার উপর রাগ করে আছে কি? একদম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে না। এখন আসছে লক্ষ্মী বউ বলতে, আর একটু হলেই তো অন্যজনের বউ হয়ে যেতাম। আর রাখবো নাকি চুমা দিব? কি চুমা দিবা? দেও দেও শোনাবো, কতদিন ধরে তোমার চুমা খাই না, সাথে কিছু মিষ্টিও দিও। শয়তানি মোরকা হাসি হেসে বর্ষা দিকে এগিয়ে যাচ্ছি। এই একদম কাছে আসার চেষ্টা করবে না। আমি আসবো না তো কে আসবে? আজ তোমার সব পাগলামি আদরে ধরে বন্ধ করে দিব। ওই কি করবা তুমি? প্লিজ কাছে আসবে না, প্লিজ প্লিজ প্লিজ। না 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 না, শয়তান, তুমি আমার দেহ পাবে কিন্তু মন পাবে না। আপাতত ওইটা পাইলে চলবে।
তুমি কিন্তু খুব ফাজিল হয়ে গেছো। বলেই পিছনে যেতে লাগলো আর আমি আগাতে লাগলাম। একসময় বর্ষা খাটের সাথে আটকে যায় আর বলতে থাকে। প্লিজ সোনা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আর কিছু বলার সুযোগ না দিয়ে বর্ষার ঠোঁট আমার ঠোঁট দিয়ে বন্ধ করে দেই আর বিছানায় ফেলে দেই। নিজের মন মতো কিছু আদর করতে থাকি। আর বর্ষা এখনো প্লিজ আমাকে ছাড়ো সোনা, প্লিজ। না না না, জান বলছি, ছাড়ো ছাড়ো সোনা, প্লিজ। আরো শক্ত করে জড়িয়ে ধরো, আর একটু শক্ত করে জড়িয়ে ধরো। ওই মেয়েরা কি শোনেন, আপাতত স্টাফ যান, আমার বেশি লজ্জা করে না, বাকিটা ইতিহাস। দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টিয়ে খেতে পারো না, কিন্তু এখন তো দেখতেছি আস্ত মাছটা গিলে খেতে পারো। চুপ হারামে, আমার সামনে মাছের কথা বলবে না। আমি মাছ খাই না, তা তো জানো না। তাহলে মাছ খাইলাম কেমন করে? আমি তো তোমাকেই খেয়েছি। সারাদিনে দুঃখ কষ্ট বেঁধে করা কাজ আর সারা রাতে করা পরিশ্রমে ক্লান্ত হয়ে ভোরের রাতে ঘুমিয়ে পড়ি। আর বর্ষা অনেক ক্লান্ত, তাই আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। রাতে ওর দেওয়া কিছু শর্তের মাঝে আমার বুকে নিয়ে ঘুমাতে হবে। বর্ষাকে এটা ছিল মেইন শর্ত। ঘুম ভাঙে সকাল 9টার দিকে। সুমিদের ডাকে অনেকটা বিরক্ত নিয়ে ঘুম থেকে উঠে দেখি এখনও বর্ষা আমাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় বর্ষাকে পুরোই অন্যরকম লাগতেছে। আসলে ঘুমন্ত অবস্থায় মেয়েরা অন্য রূপ ধারণ করে, যা কেমন যেন নেশায় ফেলে দেয়। বর্ষার দিকে তাকিয়ে ওর কপালে ছোট্ট একটা আদর করতেই নেড়ে চেড়ে ওঠে। তাকিয়ে দেখে আমি ওর দিকে তাকিয়ে আছি। তা দেখে মুচকি এসে আবার শক্ত করে জড়িয়ে ধরে। বর্ষাকে সুমিতি সে ডাকতেছে, উঠতে হবে বলেই বর্ষাকে ছাড়িয়ে দরজা খুলে দেই। দরজা খুলে দেখি সুমিত, শুভ ভাই, সুগন্ধি সহ আমার বন্ধুরা এসেছে। ওরা ভিতরে ঢুকতেই সুমিত বলে উঠল। ঘুম ভাঙলো নতুন জামাই বইয়ের? তা এতবেলা পর্যন্ত যে ঘুমাচ্ছ, সারা রাত কি চুরি করেছো? চুরি করতে যাব কেন? তোমার ভাই খুব ফালতু, সারা রাত একটু ঘুমাতে দেয় নেই। সারা রাত শুধু আদর আদর আর আদর করতে করতে কাটিয়ে দিয়েছে। জানো সারা রাতে মোট। আর কিছু বলতে যাবে তার আগেই আমি ওর মুখ চেপে ধরি। উপস্থিত সবাই ওর কথা শুনে থতমতে খেয়ে যায়। সবার চোখ কপালে, চোখ বড় বড় করে হা করে ওর দিকে তাকিয়ে আছে। আর মানুষ এতটা বোকাও হতে পারে, তাই চিন্তা করতেছে। সুমন্দি আর শুভ ভাই তো লজ্জা পেয়ে সেখান থেকে উঠে চলে যায়, আর তার পিছু পিছু বাকিরাও। এটা কি হলো? কথা সম্পূর্ণ না শুনেই চলে গেল কেন? ও বুঝেছি, সব তোমার জন্য হয়েছে। তুমি এমন করে আমার মুখ চেপে ধরাতেই মনে হয় রাগ করে চলে গেছে, তাই না? সব দোষ তোমার। কথাটা শেষ করতে দিলা না। হ্যাঁ, শেষ করে আসো। একটা মাইক এনে দেই আর তুমি পুরো মাইকিং করে পুরো মহল্লায়। না না, এটা টিভি চ্যানেলের সাংবাদিককে খবর দেই, তার কাছে সারা রাত কী করেছি তা বলো, আর তারা টেলিভিশনে তা প্রচার করুক। আচ্ছা, তোমার কি কোনোদিন বুঝতে হবে না? তোমার কথা শুনে লজ্জা পেয়ে সবাই চলে গেল, আর তোমার বলতে কি একটু লজ্জা করে না? বারে, আমি কি এমন বললাম? আর সুমিত শুনতে চাইলো বলেই তো বললাম। তোমার কাছে কি আমি কি করেছি, কত সময় কতবার করেছি তা জানতে চেয়েছে? ও আল্লাহ, আমার বউটাকে একটু বুদ্ধি দাও। আর আপনারা দোয়া করেন যেন বর্ষার একটু বুদ্ধি শুদ্ধি হয়, যেন বাকিটা জীবন এই পাগলটাকে নিয়ে সুখে থাকতে পারি।